আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের এইচএসসি আইসিটির স্পেশাল ফাইনাল সাজেশন লাইভ ক্লাসে। এই ক্লাসে আমরা আমাদের আইসিটির যে সাজেশনটি আছে সেই সাজেশনের একদম পূর্ণাঙ্গ A to Z সব কিছু আলোচনা করব। এই সাজেশনটা কাদের জন্য? তুমি যদি পরীক্ষায় A+ পেতে চাও, অর্থাৎ ফুল মার্কস তুমি 80 থেকে 100-র মধ্যে পেতে চাও, 80% থেকে 100% মার্কস, এই সাজেশনটি তোমার জন্য। যদি তুমি মনে করো না আমি আইসিটিতে একটু দুর্বল আছি, মনে হচ্ছে না আমি A+ পাবো, তবে আমি চাচ্ছি যে মোটামুটি একটা মার্ক তোলার জন্য, তোমার জন্য এই ক্লাস। অথবা তোমার যদি মনে হয় ভাই 2 বছর আমি আইসিটি কিছুই পড়ি নাই, আমার দেয়ালে এখন পিঠ থেকে গেছে, 1 মাস পর পরীক্ষা, এখন তাহলে কিভাবে আমার প্রিপারেশন নিতে হবে আইসিটির জন্য, আমাকে একটু বাঁচান, তাহলে তোমার জন্য এই সাজেশন ক্লাসটি। অর্থাৎ এই ক্লাসে আমি তোমাকে একদম বিস্তারিতভাবে বলে দিব কোন ক্যাটাগরি স্টুডেন্টের জন্য কি পড়তে হবে। তাছাড়া আজকের সাজেশন ক্লাসে আমরা অধ্যায়ভিত্তিক, বোর্ড ভিত্তিক, টপিক ভিত্তিক এবং আমাদের জ্ঞানমূলক ও অনুধাবনের সহ সব কিছুর সাজেশন দেওয়া হবে। সো বুঝতে পারছো ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। সো তুমি এইচএসসি 24 হলে তোমার জন্য তো ক্লাসটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য ডেডিকেটেডভাবে এই সাজেশনটি তৈরি করা। তাছাড়া যদি তুমি এইচএসসি 25-26 হয়ে থাকো তোমার জন্য, কারণ এখানে শুধু একটা অধ্যায় নাই, অর্থাৎ আমাদের 6ষ্ঠ অধ্যায়টা নাই, তো তুমি একটু ধারণা পেয়ে যাবে। তুমি যদি এইচএসসি 25 ও 26 হয়ে থাকো তুমি বুঝতে পারবা কোন অধ্যায়ের জন্য কোন টপিকটা গুরুত্বপূর্ণ। তো আশা করছি তোমরা সবাই যুক্ত হয়ে গিয়েছো ক্লাসে। আর আরেকটা কথা, এই ক্লাসটা কিন্তু তোমাকে সম্পূর্ণ করতে হবে, কারণ সাজেশনটা দেখেই তুমি সব কিছু বুঝবা না। কোনো কোনো জায়গায় কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে, কিছু কিছু জিনিস আমি বলে দিব, ফিল্টারিং করে দিব। তো সেজন্য তোমাকে ক্লাসটা অবশ্যই করতে হবে, না হলে কিন্তু শুধু পিডিএফ দেখে তোমার কোনো লাভ হবে না। এখন আরেকটা কথা, যে ভাই পিডিএফটা তো ক্লাস শেষে দরকার পড়বে, পিডিএফ পেতে হলে আমাদের কি করতে হবে? সোজা একটা কথা, পিডিএফ যদি পেতে চাও তুমি 5 থেকে 10 জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে এইচএসসি শিক্ষার্থী, এবং এই ভিডিওটা ধুমসে শেয়ার করতে হবে। এই দুইটা জিনিস করার পাশাপাশি তুমি যে শেয়ার করছো এবং মেনশন করছো, জাস্ট স্ক্রিনশট তুলে তোমার কাছে রেখে দিবা। এর পরবর্তীতে এটা কি করতে হবে সেটা আমি ক্লাসের শেষে বলে দিব। তো এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো দ্রুত, একটা কমেন্টের মধ্যে মেনশন করে দাও সবাইকে, এবং সেটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, এবং তুমি যে শেয়ার করছো সেটারও একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। দুইটা স্ক্রিনশট তুমি রেখে দাও, এরপর লাইভ ক্লাসটা করতে থাকো। ক্লাস শেষে আমি তোমাকে বলে দিব যে তোমার কি করতে হবে এখন, যে কি করলে ভাই এখন আমাকে পিডিএফটা দিবেন। এই পিডিএফটা তোমাকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে, নো টেনশন। শুধুমাত্র তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে এবং শেয়ার করতে হবে। যারা মেনশন করতেছো আমি দেখতেছি, আর যারা শেয়ার করতেছো তারা একটু বলে দাও যে শেয়ার ডান। সো আজকের ক্লাসটা আমরা শুরু করতেছি। তোমরা একটু আমাকে জানাবা যে আমাদের ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, সেটা একটু আমাকে দ্রুত জানিয়ে দেবা, ওকে? আচ্ছা, সো দেখি আমাদের সাথে কে কে যুক্ত হয়ে গিয়েছে এবং কারা মেনশন ও শেয়ার করা শুরু করে দিয়েছে সেটা যদি আমরা একটু দেখি। ওকে, ঠিক আছে ঠিক আছে। সো আমরা ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শুরু করব। বুঝতেই পারছো ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। তোমাদেরকে যদি আমি একটু দেখাই যে আজকে সাজেশন ক্লাসে আমরা আসলে কি কি টাইপের সাজেশন নিয়ে আলোচনা করব সেটা আমরা এখন দেখব। তার আগে আমি দেখি কারা মেনশন করা শুরু করছে। দাঁড়াও আমি কমেন্টগুলো একটু দেখে নিই, দ্রুত সবার কমেন্ট দেখে ফেলি। ওকে, ছোট্ট বন্ধুরা দ্রুত মেনশন করে দিবা, কিন্তু যারা এখনো মেনশন করো নাই সবাইকে মেনশন করে দিবা এবং শেয়ার করে দিবা, ঠিক আছে? ওকে, নাইমা ইসলাম ইমু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, আরেকজনে শেয়ার করে সে বলতেছে যে ডান। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, যারা শেয়ার করতেছে আর যারা সালাম দিচ্ছে, লাবণী আক্তার সহ অনেকে আমার সালাম দিচ্ছে, সবাইকে বলতেছে একসাথে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আচ্ছা, সো আবারও বলতেছি আজকের ক্লাসটা হবে খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে দেখো আমরা কি কি টাইপের সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো আজকে যদি আমরা একটু দেখি যে আমাদের সাজেশনটার ধরন কি, এখানে একটা টাইপের সাজেশন না শুধু, আমাদের আজকে ক্লাসের সাজেশনের ধরন হচ্ছে প্রথমেই আমরা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় আলোচনা করব, প্রত্যেকটা অধ্যায়ের কি কি জিনিস পড়তে হবে না পড়তে হবে, অর্থাৎ আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন থাকবে। তার পরবর্তীতে আমরা টপিক ভিত্তিক, যে
প্রত্যেকটা অধ্যায়ের কোন টপিকগুলো আমরা পড়বো সেই টপিকগুলো আমরা আলোচনা করব, টপিক ভিত্তিক আলোচনা হবে। তাছাড়া জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নের সাজেশনও তোমাদেরকে দেওয়া হবে, কি কি টাইপের কোন কোন ধরনের আমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক আসতে পারে, একটা টপিকের প্রশ্ন কয়ভাবে ঘুরাই দিতে পারে সেগুলো আমরা দেখব। তাছাড়া বোর্ডের প্রশ্ন ভিত্তিক আমরা বোর্ড প্রশ্ন আজকে অ্যানালাইসিস করব, এবং সর্বশেষ তোমাদের যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের জন্য স্পেশাল সাজেশন থাকবে। সো আমাদের আজকে এই 5টা টাইপের সাজেশন থাকবে ইনশাল্লাহ। তো তোমাদেরকে বলবো যারা এখনও শেয়ার করো নাই, যারা শেয়ার করে একটা স্ক্রিনশট নিবা, যে আমি শেয়ার করছি 4টা 5টা শেয়ার করছি, একটা স্ক্রিনশট নিবা। এবং তুমি যে মেনশন করতেছো, এই যে একজন মেনশন করে দিয়েছে নাইম ইসলাম, ইমোশে শেয়ার করে দিয়েছে, বুশরা রহমান, সে অনেককে মেনশন করে দিয়েছে, এবং সেটার স্ক্রিনশটটা রেখে দাও। এবং কেন স্ক্রিনশট রাখতে হবে, কারণ ক্লাস শেষ আমি বলে দিব যে এই স্ক্রিনশট দিয়ে তুমি এই পিডিএফটা পেয়ে যাবা, ঠিক আছে? তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমাদের সাথে যেহেতু অনেকে যুক্ত হয়ে গেছে, মেনশন করা শুরু করে দিয়েছে, আমরা অনেকে মাত্র নামাজ পড়ে আসতেছে, এই জন্য আমরা একটু 2-1 মিনিট লেট করতেছিলাম। আশা করতেছি এখন সবাই চলে আসছে। ওকে, এখন তোমাকে যে কাজটা, আচ্ছা ভাইয়া কতজনকে মেনশন দিলাম বললেন না? আব্দুল আলিম রাজ, ওকে ভাইয়া, এই যে দেখলাম কতজনকে। আচ্ছা ভাইয়া সাউন্ড প্রবলেম হচ্ছে, আচ্ছা দেখি। আচ্ছা ভাইয়া কতজনকে মেনশন, এই যে কত ক্লিয়ার সাউন্ড, আব্দুল আলিম রাজ, ওকে ভাইয়া। আচ্ছা, সো এখানে আমরা যদি দেখি সুমাইয়া খান বলতেছে শেয়ার মেনশন ডান, থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া। শেয়ার না করলে কিন্তু পিডিএফ পাবো না, আজকের পিডিএফ কোনো পাবলিকলি দেওয়া হবে না, তো সেজন্য তোমাকে শেয়ার এবং মেনশন করে সেটার স্ক্রিনশট রাখতে হবে। ওকে, মচৎকার জারা রহমান বলতেছে হ্যাশট্যাগ মচৎকার, ইয়েস। শেয়ার করার সময় একটা জিনিস মাথায় রাখো, সবাই শেয়ার করার সময় একটা হ্যাশট্যাগ ব্যবহার করবা, ঠিক আছে? যে হ্যাশট্যাগটা কি, এরকম যে হ্যাশট্যাগ, এই যে এরকম একটা হ্যাশট্যাগ মচৎকার, আমাদের যে স্পেশাল ওয়ার্ড, ঠিক আছে না, মচৎকার সাজেশন SGG, ঠিক আছে? মচৎকার SGG, ঠিক আছে? এখানে একটা আন্ডারস্কোর ব্যবহার করে এটা শেয়ার করে দাও সবাই, মচৎকার SGG। ওকে, জহিরুল ইসলাম মেনশন ডান, থ্যাংক ইউ। ওকে, তানজিলা রিবা, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা আজকে আমাদের যে সাজেশনের ধরনগুলো নিয়ে আলোচনা করলাম, এই টাইপের সাজেশনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, তাহলে চলো আমরা আমাদের প্রথম সাজেশনে চলে যাই। অনেককেই মেনশন করা হয়ে গেলে, অনেককে শেয়ার করা হয়ে গেছে। আচ্ছা ভাইয়া বাংলিশ লিখতে, বাংলিশ পারি না ভাইয়া লিখতে, তাহলে তুমি বাংলায় লেখো, সমস্যা কি, বাংলায় লেখো। আচ্ছা ভাইয়া 4th 5 চ্যাপ্টারের ক্লাস নেবেন না? জেনি আইরিন, অবশ্যই ক্লাস নেব, চিন্তা করো না, সব ক্লাস নিব। আপাতত সাজেশন ক্লাসটা করো আজকের, আমাদের আগামীকালকেই কিন্তু ক্লাস আছে, আগামীকাল বিকেল 5টা 15-তে। ওকে, আমি আরেকবার শিওর হয়ে তোমাদেরকে বলে রাখছি, আগামীকাল বিকাল 5টা 15-তে। তারপর আমি আরেকবার আমি শিডিউলটা দেখি, যেটা হচ্ছে আমাদের সাজেশন। ওকে, আগামীকালকেই আমাদের আইসিটির আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসটা আমি বলে রাখছি। আগামীকালকে আমাদের ক্লাসটা হচ্ছে 18ই মে, আজকে 17 তারিখ, 18 তারিখ বিকেল 5টা 15-তে আমাদের আইসিটি ক্লাসটা হবে, আমাদের পরবর্তী আইসিটি ক্লাসটা। ওকে, তো চলো আমরা এখন তাহলে বহুত কথা বলে ফেলছি, আমরা এখন আমাদের সাজেশনে চলে যাই, ঠিক আছে? তো আমাদের সাজেশনে যদি আমরা চলে যাই, আশা করছি সবাই শেয়ার এবং মেনশন করে ফেলেছো। তো এখন সাজেশন কি ভাই, দুষ্টামি করছ কেন? দেখছো বোর্ডে দুষ্টামি করতেছে বোর্ডে। ওকে, সো আমাদের এই যে আমাদের সেই মচৎকার সাজেশন, আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর স্পেশালি এইচএসসি 2024 ব্যাচের জন্য আমাদের স্পেশাল সাজেশন, ঠিক আছে? এই পিডিএফটাই তোমাকে সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে ভাইয়া? কত মিনিট ক্লাস নেওয়া হবে আজকে সাজেশনটা আলোচনা করতে যতক্ষণ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। তো প্রথমে আমরা যদি দেখি যে আমরা আমাদের যে সাজেশনের ধরনগুলো সে সম্পর্কে আমরা একটু আলোচনা করেই ফেলছি। বোর্ড প্রশ্ন বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ বিষয়গুলো অর্থাৎ টপিকগুলা, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং গুরুত্বপূর্ণ কোন কোন বোর্ডের সৃজনশীলগুলো তুমি প্র্যাকটিস করবা সেটা, ঠিক আছে? অনেকে যুক্ত হয়ে গেছে, মোহাম্মদ নোমান আহমেদ, তাছাড়া মায়া আক্তার, অনেকে যুক্ত হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। পিডিএফটা কিভাবে পাবো সেটা একদম ক্লাসের শেষে বলে দেওয়া হবে, পিডিএফটা কিভাবে পাবো। আপাতত তোমাকে যে কাজটা করতে হবে সেটা এখনই, ক্লাসটা যখন তুমি দেখতেছো তখনই তুমি 5টা ফ্রেন্ডকে মেনশন করবা এবং তুমি
তুমি এই ভিডিওটা শেয়ার করবা, মেনশন যে করছো সেটার একটা স্ক্রিনশট রাখবা, আর যে শেয়ার করছো সেটার একটা স্ক্রিনশট রাখবা। ওকে, তো চলো আমরা হচ্ছে প্রথমেই আলোচনা করব আমাদের প্রথম অধ্যায়। ঠিক আছে, প্রথম অধ্যায় কি আমাদের বলো তো? প্রথম অধ্যায় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। ঠিক আছে, এখন আমরা আগে দেখি এই অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে বা এই অধ্যায় থেকে বোর্ডে প্রশ্ন আসছে, কোন কোন বোর্ডে কত সালে প্রশ্ন আসছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা যদি একটু দেখি, দেখো এখানে তুমি নিজেই এই বোর্ড প্রশ্ন বিশ্লেষণটা দেখলেই বুঝতে পারবে তোমার কোন টপিক পড়া উচিত। দেখো এটা এমনভাবে বানানো হয়েছে এই সাজেশনটি, তুমি যদি খেয়াল করো এখানে প্রথমেই আছে ভার্চুয়াল রিয়েলিটি। দেখো এই ভার্চুয়াল রিয়েলিটি এখানে আলোচনা করা হয়েছে। এই ভার্চুয়াল রিয়েলিটিতে কোন কোন বোর্ডে আসছে দেখো, ঢাকা বোর্ড, তারপর হচ্ছে ময়মনসিংহ বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ডের 23 সালে এই ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন আসছে। দেখো টপিক সহ বলে দিচ্ছি যে 2023 সালে কোন কোন বোর্ডে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে প্রশ্ন আসছে। ওকে, এরপরে দেখো যশোর বোর্ড 17 সাল, যশোর বোর্ড 23 সাল, চট্টগ্রাম বোর্ড 16 সাল, দিনাজপুর বোর্ড 23, 16 এবং মাদ্রাসা বোর্ড 19 সালে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আমাদের প্রশ্ন আসছে। তাহলে বুঝতেই পারতেছো যে ভার্চুয়াল রিয়েলিটির টপিকটা কিন্তু খুবই ওয়ার্ম একটা টপিক, মানে হট টপিক, তাই তো? সো ভার্চুয়াল রিয়েলিটি তুমি যতটা স্টার দিতে মন চায় তুমি এটার সাথে স্টার দিয়ে ফেলো। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে ভার্চুয়াল রিয়েলিটিটা কতটা গুরুত্বপূর্ণ। এরপর আসো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সটা কি মনে আছে? বায়োমেট্রিক্সটা হচ্ছে যে আমাদের মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করার যে পদ্ধতি সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। ওই যে ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যানিং এগুলো যে ছিল সেটা। তো এই বায়োমেট্রিক্স কোন কোন বোর্ডে আসছে দেখো, বায়োমেট্রিক্স বরিশাল বোর্ড, সিলেট বোর্ড 23 সালে আসছে, ঢাকা বোর্ড 17 সাল 19 সালে আসছে, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 18 সালে আসছে, রাজশাহী বোর্ড আবার কত সালে আসছে? 16 সালে আসছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি বায়োমেট্রিক্সটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু অনেকগুলো টপিক আছে প্রথম অধ্যায়ে, তো এখান থেকে তুমি বুঝতে পারতেছো কোন কোন টপিক তোমার পড়া উচিত। দ্বিতীয়ত দেখো বায়ো ইনফরমেটিক্স। এই বায়ো ইনফরমেটিক্সটা হচ্ছে কি ওই যে জৈবিক তত্ত্ব নিয়ে আলোচনা, গবেষণা, বিশ্লেষণ, সেগুলো হচ্ছে আমাদের কি বায়ো ইনফরমেটিক্স। সো আমরা বুঝতে পারলাম যে বায়ো ইনফরমেটিক্সটা কি। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে ওই যে আমাদের জৈবিক তত্ত্ব, জৈবিক ডেটা নিয়ে যে বিশ্লেষণ সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। সো এটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে, এটা এই যে এই বোর্ডগুলোতে এসেছিল এত সালে। এখন যদি আসি ক্রায়ো সার্জারি, বিশ্বাস করো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ভার্চুয়াল রিয়েলিটি যতটা গুরুত্বপূর্ণ তুমি ক্রায়ো সার্জারিকে তার থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ বলতে পারো। ঠিক আছে, অনেকবার বোর্ড প্রশ্ন আসছে। ইভেন তুমি যদি 2023 সালের বোর্ড প্রশ্নগুলো একটু দেখো, দেখবা ক্রায়ো সার্জারি শুধু চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি। প্রত্যেক প্রশ্নের শুরুতে দেখবা চিকিৎসা, কারণ প্রথম প্রশ্নটাই প্রথম অধ্যায় থেকে থাকে। দেখবা চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি। আর আমরা জানি চিকিৎসা পদ্ধতি মানেই কি ক্রায়ো সার্জারি, চিকিৎসা পদ্ধতি মানেই কি ক্রায়ো সার্জারি। সো আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমাদের ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারিটা কোন, এই যে দেখো 23 সালে এইসব বোর্ডে আসছে, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড 23 সালে আসছে, 19 সালে আসছে। সো ক্রায়ো সার্জারিটাও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি থেকে কোনো অংশে কম না, বরং বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আসো ন্যানো টেকনোলজি। যে এই ন্যানো টেকনোলজির প্রশ্নগুলো কেমন আসে, যে এটা বানানো হয়েছে, ক্ষুদ্র ডিভাইস বানানো হয়েছে, আণবিক স্কেলে বানানো হয়েছে। ঠিক আছে, তো হচ্ছে মানে তৈরি করা হয়েছে, বা প্যাকেটজাত দ্রব্য, খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ। তো কথাগুলো শুনে রাখো, এই কি পয়েন্টগুলো যদি মনে থাকে তোমার, তাহলেই তুমি উদ্দীপক দেখলে বুঝতে পারবা যে তোমার আসলে প্রশ্ন কি বলতেছে। আচ্ছা, এরপরে দেখো ন্যানো টেকনোলজি যাওয়ার পরে রোবোটিক্স এইসব বোর্ডে এসেছে, এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এইচএসসি 2024 আসো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি মনে আছে? এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু প্রথম অধ্যায় যেদিন পড়াইছিলাম, একটা ক্লাসে প্রথম অধ্যায় শেষ করেছিলাম। যারা ক্লাসটা করেছো তারা জানো জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি। ভাইয়া পঞ্চম অধ্যায়ের ক্লাস দরকার, অবশ্যই পঞ্চম অধ্যায়ের ক্লাস দেবো, বরং একটা না 3-4টা ক্লাস দেবো পঞ্চম অধ্যায়ের। দেখো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে ওই যে আমাদের কি বলা হয় এটাকে, যে ও শস্য, উন্নত জাতের ফসল, ডিএনএ কর্তন, জিন কর্তন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, এগুলো যখন আসবে তখনই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাই না? এটা কিন্তু ডিটেলস আলোচনা করে দিয়েছিলাম প্রথম অধ্যায়ের ক্লাসে। প্রথম অধ্যায়ের ক্লাস কিন্তু হয়ে গিয়েছে। সো এটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো তোমাদেরকে যদি আমি একটু বলি যে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক কোনগুলি, সেগুলো যদি আমরা একটু জানি, তাহলে সেগুলো আমরা দেখো এখানে আমরা বলতে পারি। এই যে দেখো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো। সো আমি তোমাদেরকে বলবো, এখানে কোনো আমি
এমনভাবে সাজাই না যে এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, তারপরটা একটু কম গুরুত্বপূর্ণ, তারপরটা কম, ওইভাবে আমি সাজাই নাই। আমি টপিকগুলোর নাম বলছি, এখান থেকে আমি তোমাকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে ফেলতেছি যে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। এই জন্যই বললাম যে এই পিডিএফ দেখে এখন তোমার মনে হতে পারে আচ্ছা ভার্চুয়ালিটি সবচেয়ে বেশি, তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা। না, কারণ আমি এখন বলে দিচ্ছি এই গুরুত্বপূর্ণের মধ্যেও থেকেও আরও গুরুত্বপূর্ণ কোনগুলো আছে। তো সেজন্যই তোমাকে ক্লাসটা পুরোটা দেখতে হবে। আর আরেকটা কথা, যারা পরবর্তীতে যুক্ত হয়েছে তাদেরকে বলতেছি, এই পুরো পিডিএফটা পাওয়ার জন্য এখানে 5টা অধ্যায়ের সাজেশন দেওয়া আছে। যেভাবে বললাম যে আমাদের বোর্ড ওয়াইজ প্রশ্ন, তারপর হচ্ছে টপিক ভিত্তিক প্রশ্ন সাজেশন, এরপরে হচ্ছে অনুধাবনমূলক, জ্ঞানমূলক, সব সাজেশন এই পিডিএফ এর মধ্যে আছে। সেজন্য তোমাকে 5 থেকে 10টা মেনশন করতে হবে ফ্রেন্ডদেরকে, এবং তুমি ভিডিওটা শেয়ার করে রাখতে হবে। এবং এই 2টা কাজ করছো, এটার স্ক্রিনশটটা তোমার মোবাইলে সেভ রাখো। এরপর আমি তোমাকে বলবো ক্লাসের শেষে যে এটা দিয়ে কিভাবে তুমি এই সাজেশনটা পাবা। দেখো এখানে যদি আমি তোমাকে বলি যে ভাই এখান থেকে আমাকে বলেন যে হচ্ছে 3টা টপিক বলেন, যে এই 3টা টপিক পড়লে, বা 4টা টপিক বলেন যে এটা পড়লে আমার প্রথম অধ্যায় থেকে মোটামুটি আমি বলতে পারি যে একটা কমন পাবোই, তাহলে আমি তোমাকে বলবো 1 নম্বরে পড়বা ভার্চুয়াল রিয়েলিটি, 2 নম্বরে পড়বা ক্রায়োসার্জারি, 3 নম্বরে পড়বা তুমি হচ্ছে বায়োমেট্রিক্স, 4 নম্বরে পড়বা তুমি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই 4টা টপিক পড়তে হবে, বাদ দেওয়া যাবে না। এরপরে ভাই, এরপরে কোনগুলো আপনি বলবেন? এরপর আমি তোমাকে বলবো যে ন্যানো টেকনোলজি পড়ো, কৃত্রিম বুদ্ধিমত্তা পড়ো, এরপরে হচ্ছে তুমি বায়ো ইনফরমেটিক্স পড়ো, এবং এরপরে তুমি রোবোটিক্স পড়ো, ঠিক আছে? রোবোটিক্স পড়ো। এই সিরিয়ালে তুমি এগুলো গুরুত্বপূর্ণ সাজাইতে পারো, ঠিক আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্চুয়াল রিয়েলিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্রায়োসার্জারি এবং বায়োমেট্রিক্স, এই 4টা টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই যারা বললা, আমি আজকে বললাম না আমাদের আরেকটা সাজেশন হচ্ছে দেয়ালে পিঠ থেকে গেছে, তাদের সাজেশনটা এটা কি ভার্চুয়াল রিয়েলিটি। যে ভাই আমি প্রথম অধ্যায় আমার পড়তেই মন চায় না, আমি 2 বছর ধরে প্রথম অধ্যায় নিয়ে বসছি, এখন আমি আর পারতেছি না ভাই, আমাকে খুব কম শর্ট সাজেশন দেন, খুবই শর্ট। তো তোমার জন্য এই প্রথম অধ্যায় থেকে 4টা টপিক তুমি অবশ্যই পড়বা, ঠিক আছে? যে এই ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়োসার্জারি, তারপরে হচ্ছে বায়োমেট্রিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাছাড়া আমরা 1 ঘন্টার একটা ক্লাস নিয়েছিলাম, 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটের একটা ক্লাস নিয়েছিলাম আমাদের এই সাজেশন ক্লাস মনে আছে প্রথম অধ্যায়ের। সেই ক্লাসটা যদি তুমি দেখো ইনশাল্লাহ তোমার এই সব কিছু কভার হয়ে যাবে, ঠিক আছে? প্রথম অধ্যায় নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশন থাকবে না। ওখানে এমসিকিউ, সিকিউ এবং আমাদের হচ্ছে টপিকগুলো সব আলোচনা করে দেওয়া হয়েছে। ওকে, এবার আসো জ্ঞানমূলক। ভাই আমাদের জ্ঞানমূলক কি কি পড়তে পারি? এই যে দেখো এখানে জ্ঞানমূলক তোমাকে প্রশ্ন বলতে পারে রোবোটিক্স কি, ভার্চুয়াল রিয়েলিটি কি, কৃত্রিম বুদ্ধিমত্তা কি, ন্যানো টেকনোলজি কি, ক্রায়োসার্জারি কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, বায়োমেট্রিক্স কি, বায়ো ইনফরমেটিক্স কি। অর্থাৎ এখানে যে টপিকগুলো আছে এগুলো কাকে বলে, এগুলোর সংজ্ঞাটা তুমি একটু পড়বা, এগুলো কাকে বলে এগুলোর সংজ্ঞাটা পড়বা, ঠিক আছে? আচ্ছা, ন্যানো টেকনোলজি থেকে তো বোর্ডে অনেক কোশ্চেন আছে, তার আগে আমি যেগুলোর নাম বললাম সেগুলো থেকে আরো বেশি আসে, ঠিক আছে? এখন দেখো তুমি প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, তাইলে বুঝতে পারবা, ঠিক আছে? তোমাকে তো আমি একটু আগে দেখাইলাম, দেখো বোর্ড প্রশ্নগুলো, সেটা কিন্তু আমি তোমাকে দেখাইলাম। দেখো কোনটা থেকে প্রশ্ন বেশি আসে, যে ন্যানো টেকনোলজি থেকেও আসে, আমি বলতেছি না আসে না, তবে তুমি দেখো এই যে ভার্চুয়াল রিয়েলিটি থেকে, বায়োমেট্রিক্স থেকে, ক্রায়োসার্জারি থেকে, এগুলো থেকে প্রশ্ন কেমন আসে। ওকে, এখন আসো অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে আমরা বুঝতে পারলাম জ্ঞানমূলকের জন্য প্রত্যেকটা টপিকের কি করতে হবে, জ্ঞানমূলকের জন্য প্রত্যেকটা টপিক কাকে বলে সেটা আমরা ভালো করে মুখস্থ করে ফেলবো। ওকে, এরপরে আসো যে অনুধাবনমূলক প্রশ্ন। দেখো একটা প্রশ্ন কতভাবে যে আসতে পারে সেটা আমরা এখানে দেখব। ওকে, সো অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা অনেকভাবে আসতে পারে। দেখো সবভাবে তোমাদের জন্য লিখে নিয়ে আসছি। ন্যূনতম ধকল সহিষ্ণু চিকিৎসা, কাটাছেঁড়াবিহীন চিকিৎসা, রক্তপাতহীন চিকিৎসা, শীতলীকরণ প্রক্রিয়ার চিকিৎসা, নিম্ন তাপমাত্রার চিকিৎসা, ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো। তার মানে এখানে যে প্রশ্নটাই আসুক না কেন তুমি বুঝবা ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতির কথা বলা হচ্ছে, তার মানে তুমি ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করে ফেলবা, ঠিক আছে? কি বললা? একজনে বললো ভাইয়া আজকে কালবেলা নিউজে দেখলাম পোলাপান নাকি পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা বলতে। না, এই চিন্তা করো না, পরীক্ষা পিছিয়ে দেওয়ার কোনো রিজনই নাই তোমাদের। ওকে, এখন আসো এরপরে আসো, দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ঘরে বসে ড্রাইভিং শিক্ষা বা মোটর ড্রাইভিং এ ভার্চুয়াল রিয়েলিটির প্রযুক্তি, একই প্রশ্ন। এটা কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে প্রথম ক্লাসে, আমাদের প্রথম অধ্যায়ের ক্লাসে। এরপরে হচ্ছে আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্ত করার পদ্ধতি ব্যাখ্যা করো। আচরণের মাধ্যমে দেখো ব্যক্তি শনাক্ত করার পদ্ধতি মেইনলি 2 প্রকার, একটা হচ্ছে শারীরবৃত্তীয়, একটা হচ্ছে আচরণগত। তো আচরণগতর মধ্যে আবার 3টা আছে, মনে আছে? সেই 3টা তুমি একটু বিশ্লেষণ করে দিবা। একটা হচ্ছে আমাদের ভয়েস রিকগনিশন, একটা হচ্ছে আমাদের টাইপিং, আর একটা হচ্ছে সিগনেচার ভেরিফিকেশন।
সো এই তিনটে তুমি আলোচনা করে দেবো, তাহলে হয়ে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এক্সপার্ট সিস্টেম কি সেটা ব্যাখ্যা করবা। ন্যানো পার্টিকেল বলতে কি বুঝায় এটা পড়লে তোমার ওই ন্যানো টেকনোলজির ক নাম্বারও মুখস্থ হয়ে যাবে। আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি দেখো, আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তি মানে কি জানো, ন্যানো টেকনোলজির কথা বলা হয়েছে। এরপরে ন্যানো প্রযুক্তির পদ্ধতিগুলো, এটা দুইটা পদ্ধতি কাজ করে, একটা হচ্ছে টপ ডাউন পদ্ধতি আর একটা হচ্ছে বটম আপ পদ্ধতি। এগুলো আলোচনা করে, এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সাজেশন। আচ্ছা, তো অনুধাবনমূলক সাজেশনটা হলো ভাই। এবার আসো যে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভাই কিছু সৃজনশীল দেন, যে সৃজনশীলগুলো আমি দেখলে উদ্দীপক পড়ে আমি হচ্ছে একটু অ্যানালাইসিস করে আমি আমার মাথায় একটা আইডিয়া আসবে যে আচ্ছা এরকম উদ্দীপক হতে পারে, এরকম উদ্দীপক হলে আমাদের এরকম প্রশ্ন আসবে, এরকম অ্যান্সার দিতে হবে। তাহলে প্রথম অধ্যায়ের জন্য তুমি ঢাকা বোর্ডের এই সৃজনশীলগুলো দেখবা, চট্টগ্রাম বোর্ডের এই সৃজনশীলগুলো দেখবা, কুমিল্লা বোর্ডের এগুলো, রাজশাহী বোর্ডের এগুলো, সিলেট বোর্ডের এগুলো, ঠিক আছে। এই সৃজনশীলগুলো দেখবা, তাহলে ইনশাল্লাহ তোমার ওই উদ্দীপক পড়ে প্রশ্ন বোঝার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া আবারও বলছি, প্রথম অধ্যায়ের যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটা যদি তুমি করো, প্রথম অধ্যায় নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, কারণ সব গাইডলাইন দেওয়া আছে। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসলে কেমনে অ্যান্সার দিতে হয় আমরা এমনভাবে ক্লাসটা করেছিলাম, আমরা সৃজনশীলের উদ্দীপক দেখে বলে ফেলতে পারতেছিলাম যে হচ্ছে আসলে প্রশ্নটা কি হবে। তোমরা যারা প্রথম অধ্যায়ের ক্লাস করছো তারা একটু বলতে পারো যে আসলে ক্লাসটা কতটা হেল্পফুল ছিল তোমাদের জন্য। আচ্ছা ভাইয়া, তৃতীয় অধ্যায়ের ক্লাস নেবেন না? তৃতীয় অধ্যায়ের তো ক্লাস না হয়ে গেছে, সংখ্যা পদ্ধতির ক্লাস না হয়ে গেছে, ডিজিটাল ডিভাইসেরও ক্লাস না হয়ে গেছে, শুধু ডিজিটাল ডিভাইস, হ্যাঁ ডিজিটাল ডিভাইসেরও ক্লাস নেওয়া হয়ে গেছে, তৃতীয় অধ্যায়ের ক্লাস নেওয়া হয়ে গেছে ভাইয়া। ওকে, মুমতারিন মিম যুক্ত আছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া বুঝে দেওয়ার জন্য। শূন্য চিরকুট বলতেছে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট কয়েকটা ক্লাস মিস করছে, সেগুলো আছে, সেগুলো দেখে নাও, ঠিক আছে ভাইয়া। ফার্স্ট ক্লাসটা দেখে নাও, সমস্যা নাই, অনেক ভালো ক্লাস ছিল। সালান আসনে বলতেছে ইয়েস তুমি ক্লাসে ছিলা, মনে আছে ভাই, আমি প্রথম ক্লাস করেছি। ওবায়দুল্লাহ বলতেছে ওকে, ভেরি গুড। ক্লাসগুলো কোথায় পাবো? এই গ্রুপে দেখো, তুমি যে গ্রুপ থেকে আই এডুকেশন, আমাদের হচ্ছে এইচএসসির 24-এর যে স্পেশাল গ্রুপ আছে সেই গ্রুপে দেখতে পারো, আই এডুকেশন পেজে আছে, সেখানে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো এখন আসো, এটা যেহেতু আমাদের হয়ে গেছে প্রথম অধ্যায়ের, আমাদের এই হিসাব নিকাশ শেষ। এখন আসো 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 দ্বিতীয় অধ্যায়, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, ঠিক আছে। এই কমিউনিকেশন ও সিস্টেম নেটওয়ার্কিং থেকে কি, কোন সালে কোন বোর্ডে কোন টপিক থেকে কোন সালে কয়টার প্রশ্ন আসছে কোন টপিক থেকে, এখানে এভাবে সাজানো আছে। দেখো, কম্পিউটার নেটওয়ার্কিং, এটা মানে কি জানো? ওই কম্পিউটার নেটওয়ার্কিং মানে হচ্ছে আমাদের এই যে যেমন প্যান, ল্যান, ওয়ান, এগুলা ম্যান, তারপরে ওয়ান, এগুলো হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং। শুধু তাই না, ইভেন টপোলজি, সাথে কি আছে? টপোলজি। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে এইগুলো হচ্ছে আমাদের কি কম্পিউটার নেটওয়ার্কিং এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখন দেখো, এই দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে বেশি প্রশ্ন আসছে কিন্তু আমাদের এই কম্পিউটার নেটওয়ার্কিং থেকে। তুমি যদি দেখো, 16 সালে 4টা প্রশ্ন আসছে, 17 সালে 5টা প্রশ্ন আসছে, 18 সালে 3টা প্রশ্ন আসছে। আর ভাই 18 সালে তো কম কেন? 18 সালে কিন্তু তোমরা জানো 18 সালে মাত্র 2 সেট প্রশ্ন হয়েছে, 18 সালে কিন্তু মাত্র 2 সেট প্রশ্ন হয়েছে। এরপরে 19 সালে দেখো 3টা প্রশ্ন আসছে, এবং 23 সালে 6টা প্রশ্ন আসছে। তো তুমি ধরেই নিতে পারো তোমাদের ক্ষেত্রে এই কম্পিউটার নেটওয়ার্কিং থেকে একটা প্রশ্ন 99% শিওর চলে আসছে। তুমি কি বলতে পারো? 99% শিওর এই কম্পিউটার নেটওয়ার্কিং থেকে চলে আসছে। বিশেষ করে এই টপোলজি, বিশেষ করে এই টপোলজি থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা তোমার যতগুলো বোর্ড আছে তার সবগুলো বোর্ডে আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। এরপরে আসো, তারপরে গুরুত্বপূর্ণ কোনটা? তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে তারবিহীন মাধ্যম। তারবিহীন মাধ্যমে ওই যে আমাদের ব্লুটুথ, ওয়াইফাই, ওয়্যারলেস সিস্টেমে যে আমাদের যে হচ্ছে ডেটা আদান প্রদান করি, সেটা তারবিহীন মাধ্যমটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো কোন বোর্ডে কত সালের প্রশ্ন আসছে, তুমি নিজেই বুঝতে পারতেছো যে আসলে গুরুত্বপূর্ণ কতটা। তাছাড়া ডাটা ট্রান্সমিশন মেথড মানে হচ্ছে অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, সিনক্রোনাস, তাছাড়া হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সেগুলো এই ডাটা ট্রান্সমিশন মেথড আর মোডের মধ্যে আছে। এখানে দেখো এটাও কিন্তু তার পরবর্তী 3 নম্বরে তুমি এটা রাখতে পারো। এর পরবর্তী দেখো মোবাইল যোগাযোগ, এটা আছে গুরুত্বপূর্ণ, তার মাধ্যমটা পড়বা, একটু ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ধারণা নিবা, কমিউনিকেশন সিস্টেম কি কাকে বলে সেই সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিবা। তাহলে প্রথম 3টা কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে। তার মানে দেখো এত বড় একটা অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এই পুরো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে 3টা, কম্পিউটার নেটওয়ার্কিং, তারবিহীন মাধ্যম, ডেটা ট্রান্সমিশন মেথড। এই নেটওয়ার্কিংটা একটু বড়, তার মধ্যেও সাজেশন হচ্ছে টপোলজিটা পড়বা খুব ভালো করে, ঠিক আছে। আচ্ছা,
এখন আসো যে যদি ভাই একটু টপিকগুলো বলে দেন, যে টপিকগুলো টপিক ওয়াইজ বলে দেন, টপিক ওয়াইজ মাত্রই বলে দিলাম। তারপরে এখানে দেখো এটা পড়বা তুমি 1 নম্বরে, কোনো ছাড় নাই, ঠিক আছে? মোটামুটি 100% শিওর যে এখান থেকে প্রশ্ন চলে আসছে টপোলজি থেকে। এরপরে হচ্ছে নেটওয়ার্কিংগুলো, প্যান ল্যান ম্যান ওয়ান, এগুলো কি সেগুলো সম্পর্কে জানবা। একটা উপরেও দেওয়া আছে যে তুমি একটা অফিসে কাজ করো, সেই অফিসে কাজ করলে সেই অফিসের মধ্যে 5টা রুম আছে, তাহলে তুমি কোন নেটওয়ার্কটা নিবা বলো তো? প্যান নিবা, ল্যান নিবা, ম্যান নিবা, না ওয়ান নিবা? সেগুলা তখন তুমি বলবা যে হ্যাঁ আমি লোকাল এরিয়া নেটওয়ার্কটা নিব, ঠিক আছে? তারপরে হচ্ছে তুমি পড়বা এই ডেটা ট্রান্সমিশন মেথড, তার মানে 1 নম্বরে হচ্ছে তোমার এই নেটওয়ার্ক টপোলজি, 2 নম্বরে হচ্ছে তোমার এই নেটওয়ার্কিং এর যে প্রকারভেদগুলো আছে সেগুলো, 3 নম্বরে পড়বা তুমি ডেটা ট্রান্সমিশন মেথড, 4 নম্বরে পড়বা তুমি হচ্ছে এখানে 4 নম্বরে পড়বা হচ্ছে তুমি তার মাধ্যম, ক্লাউড কম্পিউটিং, ওয়াইফাই, এই যে ওয়াইফাই, ওয়াইম্যাক্স, আরেকটা হচ্ছে তারবিহীন মাধ্যম, ঠিক আছে? এগুলো তারবিহীন মাধ্যমের মধ্যে পড়ে আর কি, তারবিহীন, এটা নোট করে রাখো। পিডিএফটা যখন পাবা তখন তুমি এগুলো অ্যাড করে নিবা, তারবিহীন মাধ্যম, এগুলো কিন্তু সব নোট করে রাখবা। সো এটাকে তুমি রাখবা 4 নম্বরে, বা এটাকে তুমি 3 নম্বরে রাখো, এটাকে তুমি 4 নম্বরে রাখো। তার মানে তুমি পড়বা কি, এই টপোলজি পড়বা, প্যান ল্যান ম্যান ওয়ান এটা পড়বা, ডেটা ট্রান্সমিশন মেথড পড়বা, এবং তারবিহীন মাধ্যম পড়বা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তুমি তার মাধ্যম পড়ো, ডেটা ট্রান্সমিশন মোড পড়ো, ক্লাউড কম্পিউটিংগুলো একটু দেখো, শেষ। কিন্তু আমি বলছি তুমি যদি এই 6, 7 এবং তারবিহীন মাধ্যম, এই যে 3টা টপিক পড়ো, তুমি 100% শিওর থাকো এখান থেকে একটা প্রশ্ন তোমার চলে আসছে, এখান থেকে একটা প্রশ্ন চলে আসছে। তার মানে এই টপিকগুলোর উপরে তুমি জোর দাও বেশি, এই টপিকগুলোর উপরে তুমি জোর দাও বেশি, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে আসো আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখি। দ্বিতীয় অধ্যায় যেহেতু অনেক বড়, এখানে একটু জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু বেশি পড়তে হবে। এইখানে জ্ঞানমূলক প্রশ্নগুলো বিভিন্ন টাইপের আসতে পারে, যেমন ক্লাউড কম্পিউটিং, এটা জ্ঞানমূলকের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ব্লুটুথ কি, খুব গুরুত্বপূর্ণ। এইভাবে আবার বিভিন্ন রাউটার, মডেম, এই যে বিভিন্ন আমাদের যে ডিভাইস আছে সেগুলো নিয়ে আমাদের আসতে পারে। এরপরে তারপরে হচ্ছে আমাদের এই মডুলেশন কি, সেটা গুরুত্বপূর্ণ। তো এগুলো হচ্ছে তুমি একটু পড়ে নিবা, এখানে যা আছে সবগুলো তুমি সংজ্ঞাগুলো একটু পড়ে নিবা জ্ঞানমূলকের, ঠিক আছে? ওকে, জ্ঞানমূলকের জন্য আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তার পরবর্তীতে জ্ঞানমূলক তো হয়ে গেল, এখন চলো আমরা এটার অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু দেখি। অনুধাবনমূলক প্রশ্নগুলো কি দেখো, এই অনুধাবনমূলক প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ এই অনুধাবনমূলক প্রশ্নটা। দেখো, নন মেটালিক কেবল বা চৌম্বক, কতভাবে এই প্রশ্ন আসতে পারে। নন মেটালিক কেবল, চৌম্বক প্রভাবমুক্ত কেবল, ইএমআই মুক্ত কেবল, ডেটা চলাচলের দ্রুত মাধ্যম, আলোর গতিতে ডেটা ট্রান্সমিশন, ফাইবার অপটিক কেবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়, ব্যাখ্যা করো। অর্থাৎ ফাইবার অপটিক কেবল সম্পর্কে তোমাকে বিশ্লেষণ করতে হবে, শেষ, কোনো কথা নাই। ফাইবার অপটিক কেবল, এটা খ নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে তুমি খ নম্বরের জন্য এই যে ডেটা ট্রান্সমিশনের যে মোডগুলো আছে, ফুল ডুপ্লেক্স, ডেটা আদান প্রদান একই সময়ে সম্ভব বা একই সময়ে সম্ভব না, বাট উভয় দিক থেকে ডেটা আদান প্রদান করা সম্ভব। অর্থাৎ আমাদের এখানে যে 3টা মোড আছে, সিমপ্লেক্স, তারপর হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স, এগুলো একটু পড়ে নিবা। যে বলবে যে ওয়াকি টকির ডেটা ট্রান্সমিশন মোড আলোচনা করো, ওয়াকি টকির ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে হাফ ডুপ্লেক্স। তারপর বলবে মোবাইল ফোনে কথা বলার মোড বিশ্লেষণ করো, যেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, একই সময়ে উভয় দিকে ডেটা আদান প্রদান করা সম্ভব। দেখছো, এই প্রশ্ন কিন্তু অনেকভাবে এখানে বলা আছে মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন। আচ্ছা, ডেটা ট্রান্সমিশনের সিনক্রোনাস সুবিধাজনক, কেন সুবিধাজনক সেটা তুমি একটু বলবা, ঠিক আছে? সিনক্রোনাস কেন সুবিধাজনক সেটা তুমি বলবা। যে টপোলজিতে সবগুলো কম্পিউটার সবগুলোর সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয়, তাকে কি বলা হয় সেটা তুমি বিশ্লেষণ করে দেবা। যে টপোলজির মধ্যে, অর্থাৎ সবগুলো টপোলজিতে তুমি অবশ্যই পড়বা, কারণ টপোলজি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি টপোলজি পড়বা ক্লিয়ার হয়ে যাবা। এরপর আবার ওই এখানে একই ডেটা ট্রান্সমিশন মাধ্যমটা ব্যাখ্যা করা, অর্থাৎ যে ডেটা চলাচলের দ্রুততম মাধ্যম, যেটা কি আমাদের ফাইবার অপটিক কেবল, সেটা সম্পর্কে তুমি আলোচনা করে দিবা। এরপর হচ্ছে স্যাটেলাইটে ব্যবহার করা হয় যে ওয়েব, সেটা ব্যাখ্যা করবা। ডেটা ট্রান্সমিশন মোডগুলো ব্যাখ্যা করবা। হাবের চেয়ে সুইচ উত্তম, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্ন সম্পর্কে তুমি আলোচনা করে নেবে। হাবের চেয়ে সুইচ কেন উত্তম সেটা তুমি আলোচনা করে নেবা, ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তীতে আমরা ওয়াকি টকি বা হাফ ডুপ্লেক্স, এটা একটু আগে বলে দিলাম, সেটা তুমি একটু আলোচনা করবে। কারণ ওয়াকি টকিতে ভাই দুই দিকে কথা যায়, এখান থেকে ওখানে কথা যাবে, এখান থেকে এখানে কথা আসবে, কিন্তু একই সময় দুই দিকে যাবে না, এই হচ্ছে কথা। এরপরে ক্লাউড কম্পিউটিং কি, এটা খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। ক্লাউড কম্পিউটিং টপিকটা গ আর ঘ থেকেও, গ আর ঘরের জন্য যতটা না গুরুত্বপূর্ণ, ক আর ক্ষয়ের জন্য তার থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক আর ক্ষয়ের জন্য এই ক্লাউড কম্পিউটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো ক্লাউড কম্পিউটিংটা ক আর ক্ষয়ের জন্য ভালোভাবে পড়ে নেবা।
তো কোন কোন সৃজনশীলগুলো দেখে নিবা, এখানে দেখো গুরুত্বপূর্ণ কোন সৃজনশীলগুলো দেখে নিবা। ঢাকা বোর্ড 18-19, চট্টগ্রাম বোর্ড 18-19, কুমিল্লা বোর্ড 19-23, চট্টগ্রাম বোর্ড 17, রাজশাহী বোর্ড 17, সিলেট বোর্ড 16-17, দিনাজপুর বোর্ড 19, যশোর বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23। এই প্রশ্নগুলো দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো যে আমাদের তৃতীয় অধ্যায় চলে যাব আমরা এখন, ঠিক আছে। আমরা এখন তৃতীয় অধ্যায় চলে যাব, যেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, ঠিক আছে। ভাই পিডিএফ দিবানি? হ্যাঁ ভাই দিব। তো বলে দিয়েছিলাম কি করতে হবে, দুইটা কাজ করতে হবে। সেই দুইটা কাজ কি? এক, মেনশন করো, ঠিক আছে। শুধু মেনশন করবা কয়জন? 5 থেকে 10 জন ফ্রেন্ডকে মেনশন করো, 10 মেনশন করবে। এবং 2, ভিডিওটা শেয়ার করো, যত ইচ্ছা তত শেয়ার করে রাখা। আর এটা তো শেয়ার করে এমনি রাখা উচিত তোমার টাইম লাইনে, কারণ তুমি জানোই যে এটা কতটা গুরুত্বপূর্ণ, তোমার পরবর্তীতে আবার দেখা লাগবে। কারণ এই পিডিএফ এর মধ্যে কি দেখো সব কিছু কিন্তু নাই, সিরিয়াল ওয়াইজ দেওয়া নাই, টপিকগুলো আছে, বাট কোনটা আগে পড়তে হবে সেগুলো কিন্তু আমি এখানে বলে দিচ্ছি। তার মানে ভিডিওটা তোমার লাগবে, তার মানে এগুলো করবা, এই শেয়ার করবার, মেনশন করবা, শেয়ার যে করছে মেনশন যে করছে সেটার একটা স্ক্রিনশট নিবা। এই স্ক্রিনশটটা নিয়ে রাখো, এরপরে তুমি পিডিএফ পাওয়ার জন্য কি করতে হবে, এই ক্লাসটা শেষ হওয়ার সময় আমি তোমাকে বলে দিব, ঠিক আছে। আচ্ছা, সো এখন আসো যে আমাদের এই তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে আমাদের দুইটা পার্টে বিভক্ত, সংখ্যা পদ্ধতি একটা অংশ, ডিজিটাল ডিভাইস একটা অংশ। সো এখান থেকে দুইটা সৃজনশীল আসে, মোটামুটি সব সময় তুমি বলতে পারো এখান থেকে দুইটা সৃজনশীল আসে। তো দুইটা সৃজনশীল কি কি? সংখ্যা পদ্ধতি থেকে একটা আসে, ডিজিটাল ডিভাইস থেকে একটা আসে। এখন আসো আমরা যদি দেখি যে কোন কোন সালে কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসছে। তো তুমি যদি দেখো সংখ্যা পদ্ধতির রূপান্তর, যোগ বিয়োগ, এখান থেকে এই প্রশ্ন এগুলো আসে, এতবার আসছে। 16 সালে একবার, 17 সালে 5 বার, 18 সালে 2 বার, 19 সালে 3 বার, 23 সালে 5 বার, এরকম আসছে। তবে লজিক গেট ও সত্যক সারণী, এটা হচ্ছে লজিক গেটের ক্ষেত্রে মোটামুটি 8 বার আসছে এখানে। তারপর হচ্ছে 17 সালে 9 বার আসছে। 1 ও 2 এর পরিপূরক, এটা 5 বার আসছে, 5 বার আসছে। অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার, বুলিয়ান অ্যালজেব্রা ও ডি মর্গানের উপপাদ্য, এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। তবে কোন টপিকগুলো পড়তে হবে সেটা এখন আমরা একটু আলোচনা করি, যে কোন টপিকগুলো ভাই আমরা পড়বো। দেখো গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম 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 যেটা তুমি পড়বা সংখ্যা পদ্ধতি থেকে, প্রথম তোমার যেটা জানতে হবে এটা থেকে তুমি মনে করো যে 1000% একটা প্রশ্ন চলে আসছে। যদি অ্যাক্সিডেন্ট না হয় তার মানে এই 2 এর পরিপূরক থেকে একটা প্রশ্ন চলে আসছে। এরপরে সংখ্যা পদ্ধতির ভাই 2 নম্বরে কোনটা পড়বো? 2 নম্বরে পড়বে রূপান্তরগুলা, ঠিক আছে। বলবে যে রহিম সাহেব সে হচ্ছে আইসিটি পরীক্ষায় সে পেয়েছে 76 অক্টালে, বলেন তো সে ডেসিমেলে কত পেয়েছে, রূপান্তর করে দেখা, অক্টাল থেকে রূপান্তর করবে, এরকম। তো রূপান্তরগুলা পড়তে হবে তোমার ভালো করে। আর 2 এর পরিপূরক যদি তুমি পারো তাহলে কিন্তু বাইনারি যোগ বিয়োগ পারা লাগবে, কারণ 2 বাইনারি যোগ বিয়োগ না করলে তো 2 এর পরিপূরক হবে না, তাই না। সো এই 2 এর পরিপূরক আর রূপান্তর, এই দুইটা টপিক যদি তুমি পড়ো, এই দুইটা টপিক যদি তুমি পারো, তাহলে একটা সৃজনশীল তুমি দিতে পারবা সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি এই দুইটা ছাড়া প্রশ্ন আসা সম্ভব না, এই দুইটাকে বাদ দিয়ে সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্ন আসে না, মনে রাখবা। তো সংখ্যা পদ্ধতি দেখো মাত্র 2টা টপিক বলে দিলাম, রূপান্তর আর 2 এর পরিপূরকের মাধ্যমে যোগ বিয়োগ। ওই যে বলবে সে বই কিনেছে এত, সে করেছে এত, তো বলবে যে এদের পার্থক্য বের করো যোগের মাধ্যমে, ঠিক আছে। তো এই পার্থক্য বের করা সেটা কিন্তু বের করতে হবে। তো এটা কিন্তু আলোচনা করে দিয়েছি, মনে কি পড়ে? চিন্তা করে দেখো, মাথায় একটু বাইরে দিয়ে দেখো যে এই তৃতীয় অধ্যায়ের আমাদের সংখ্যা পদ্ধতির ক্লাস যখন নিয়েছিলাম তখন কিন্তু বলে দিয়েছিলাম যে কোনটা গুরুত্বপূর্ণ বেশি। তো দেখতে পাচ্ছ। এরপরে আসো ভাই লজিক গেটের ক্ষেত্রে আমি কোনটা পড়বো। লজিক গেটের ক্ষেত্রে, তো লজিক গেটের ক্ষেত্রে তুমি বিভিন্ন বাস্তবায়ন পড়তে হবে, ঠিক আছে। অর্থাৎ মেইনলি যেমন আমি তোমাকে বলি, তুমি পড়বা কি এই হাফ অ্যাডার, ফুল অ্যাডারটা পড়বা, লজিক গেটগুলো একটু ভালো করে দেখবা, এনকোডার, ডিকোডার, এই 3টা টপিক পড়লে তোমার এই 3টা টপিক থেকে কমন চলে আসবে। তবে লজিক গেট জিনিসটা কিন্তু একটু বড়, ঠিক আছে। তোমাকে বলবো যে হচ্ছে ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করো, বা মৌলিক গেট দ্বারা ন্যান গেট বাস্তবায়ন করো, বা তোমাকে বলবে যে হচ্ছে মৌলিক গেট দ্বারা নর গেট বাস্তবায়ন করো, ঠিক আছে। তো বা তোমাকে বলতে পারে যে একটা সমীকরণ দিয়ে দিল যে a বার b প্লাস এ বি হোল বার, এটাকে তুমি হচ্ছে লজিক গেট দ্বারা বাস্তবায়ন করো। সো এটা একটু কিন্তু বড় টপিক আছে, অনেকগুলো, এটার ভিতরে অনেকগুলো টপিক আছে, ঠিক আছে। মৌলিক গেট, যৌগিক গেট, গেটের রূপান্তর, মানে হচ্ছে সার্বজনীনতা প্রমাণ আর কি সেই কথা আর কি। তো এটা একটু দেখবা। আর তাছাড়া এই অ্যাডার, এনকোডার, এই দুইটা টপিকের সাথে পড়বে। এই 3টা টপিক পড়লে ইনশাল্লাহ লজিক গেট থেকে কমন চলে আসবে, ঠিক আছে। তাছাড়া যে আমাদের যে কোডগুলো আছে, বিসিডি কোড, আস্কি কোড, ইউনিক্স কোড, ইবিসিডি, আইসি কোড, এই কোডগুলো তুমি একটু দেখবা, ক নাম্বার এবং খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। খ নাম্বারের জন্য একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা একটু সামনে দেখবো, সেটা আমি তোমাকে বলে দিব, সমস্যা নেই। তবে জ্ঞানমূলকের জন্য কি,
জ্ঞানমূলকের জন্য ভাই কোনগুলো পড়বো? জ্ঞানমূলকের জন্য যেগুলো পড়বো, সংখ্যা পদ্ধতি কি, রেজিস্টার কি, বিসিডি কোড কি, আস্কি কি, সার্বজনীন গেট কি, এটা গুরুত্বপূর্ণ। ইউনিকোড কি, এটাও গুরুত্বপূর্ণ। অ্যাডার কি, কাউন্টার কি, কোড কি, বুলিয়ান ধ্রুবক, 1 ও 2 এর পরিপূরক, এনকোডার ডিকোডার, এগুলো সব পড়ে নেবা, ঠিক আছে? তো এগুলো কিন্তু পড়তে টাইম লাগবে না, এগুলো সহজ, ঠিক আছে? তৃতীয় অধ্যায়ের প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন পড়া কিন্তু খুব কঠিন না, এগুলো সহজ আছে। অনুধাবনমূলক প্রশ্ন, এটা হচ্ছে তোমরা যারা লাইভ ক্লাস করতেছো তাদের জন্য স্পেশালভাবে, এটা এখানে লেখি নাই, বাট লাইভ ক্লাস যারা করতেছো তাদের জন্য এখন আমি সেটা এখানে বলে দিচ্ছি। সো পিডিএফ পাইলে যে হবে না সেটা আগে বলে গেছে, ঠিক আছে? যাক, ভুলে নাই আমাদের আলহামদুলিল্লাহ। না ফারিয়া, কেন ভুলবো? ফারিয়া সম্ভবত, রাইট? আমি যদি ভুল না করি একটু বলবা, ঠিক আছে? ওকে, সো আমি আবারও বলতেছি, তোমরা পিডিএফ পাবা কিভাবে? যারা পরবর্তীতে বলছে ভাই পিডিএফটা পাবো কিভাবে, তাদেরকে আমি বলছি দুইটা কাজ করতে হবে। যে দুইটা কাজ কি কি? তুমি 5 থেকে 10টা ফ্রেন্ডকে মেনশন করবা আর ভিডিওটা শেয়ার করবা। পাশাপাশি মেনশন যে করছো এটা একটা স্ক্রিনশট নিয়ে নিবা, আর শেয়ার যে করছো স্ক্রিনশট নিয়ে নিবা। এই স্ক্রিনশটটা রাখো, এরপর আমি ক্লাস শেষে তোমাকে বলতেছি কি করতে হবে তোমাকে, ঠিক আছে? যে পিডিএফটা পাইতে হলে। তো এখন আসো, তোমরা যারা লাইভ ক্লাস করতেছো তাদের জন্য এই স্পেশাল এটা, কারণ এটা পিডিএফে নাই। তো দেখো, তৃতীয় অধ্যায়ের অনুধাবনমূলক কয়েকটা গুরুত্বপূর্ণ আমাদের টপিক আছে, সেটা দেখো আমি লিখে নিয়ে আসছি, তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে, মনে করো এরকম প্রশ্ন আসবে যে 6 + 5 + 3, এরকম প্রশ্ন আসবে 6 + 5 + 3 এটা সমান কত হয়? তুমি নরমালি দেখো তো, 6 3 9 9 5 হচ্ছে কত? 14। তো এই 14 এখানে কিন্তু তারা লিখে দিবে 1110। এটা হয় কিভাবে? ব্যাখ্যা করো, কিভাবে হয় ব্যাখ্যা করো। তো তখন তো মাথা নষ্ট, কিরে ভাই এই তিনটা যোগ করলে হয় 14, কিন্তু দেওয়া আছে কি 1110, কেমনে সম্ভব? সো মনে রাখবা, যখন এইরকম দিবে তখন তুমি চিন্তা করবে, ও আচ্ছা, এটা রূপান্তর করে দেওয়া আছে কোনো একটা আমাদের হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর। তুমি দেখো, এটা তিনটা যোগ করলে হবে 14, তুমি সুন্দরভাবে লিখবা 6 + 5 + 3 = হচ্ছে 14। এরপরে তুমি 14কে বাইনারিতে রূপান্তর করে দিবা। 14কে যখন তুমি বাইনারিতে রূপান্তর করে দিবা তখন তুমি দেখবা কি হয়, আমাদের 1110 হয়ে যাবে। তখন দেখবা 1110 হয়ে যাবে। এই যে দেখো 1110 হয়ে যাচ্ছে। তার মানে তখন তুমি বলবা এই সংখ্যাগুলির যোগফল 14, তবে তাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে 1110। তার মানে 6 + 5 + 3 এর ফলাফল যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে 1110 হয়। তো শুধুমাত্র যে এরকম হবে তাই না, হেক্সাডেসিমালে রূপান্তর করে দিতে পারে, তোমাকে অক্টালে রূপান্তর করে দিতে পারে। সো এগুলা তুমি প্রশ্ন দেখলে বুঝতে পারবা। সো এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো অনুধাবনের জন্য এই প্রশ্ন কিন্তু অনেকবার আসে, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন, অর্থাৎ যোগ করে যোগফল দিয়ে রাখছে অন্য সংখ্যা পদ্ধতিতে, এটা যেন তোমার মাথায় থাকে, যোগফল দেখে মাথা নষ্ট করলে হবে না, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় আরেকটা প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ, ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে, ঠিক আছে? ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে। এই ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে, ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে। কেন? কারণ ইউনিকোড হচ্ছে 16 বিটের। ইউনিকোড যখন আসে নাই তখন আস্কি বিটে আমাদের কম্পিউটারগুলো চলতো, আস্কি বিটে আমরা আস্কি কোডে আমরা বাংলা ভাষা লিখতে পারতাম না। ইউনিকোড 16 বিট হওয়ার কারণে এখানে 2^16 সংখ্যক সংখ্যা প্রকাশ করা যায়, অদ্বিতীয় চিহ্ন, সেখানে আমাদের বাংলা ভাষা অন্তর্ভুক্ত আছে। সেই জন্য আমরা বাংলা ভাষা লিখতে পারি, আমাদের কম্পিউটারে, আমাদের মোবাইলে আমরা বাংলা ভাষা লিখতে পারি। তার মানে ইউনিকোড বাংলা ভাষা অন্তর্ভুক্ত, বাংলা ভাষা ইউনিকোডের অন্তর্ভুক্ত, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন আমি দেখাই, 1 + 1 + 1 + 1 = 1। এটা তোমার মাথা নষ্ট হয়ে যেতে পারে ভাই, 1 + 1 + 1 + 1। এটা তোমাদের জন্য আমার একটা প্রশ্ন, যারা ক্লাসে আছো, বলো এটা সমান কিভাবে 1 হয়? এটা সমান কিভাবে 1 হয়? বাইনারিতে, অক্টালে, হেক্সাডেসিমালে, কোনভাবে 1 হয়? দেখো 4টা 1 যোগ করলে হয় 4, কিন্তু সেটা 1 হয় কিভাবে দেখি বলো। আচ্ছা, সে যদি এখানে চলে আসছে, ওকে, সে যদি মেনশন করে দিছে, ওকে, জয় মেনশন তো করতেছে তোমার, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর শেয়ার করে রাখবা, হ্যাঁ অবশ্যই শেয়ার করে রাখবা। বলো এটা কিভাবে হয়? কিভাবে হয় দ্রুত বলো। বাইনারিতে? আচ্ছা, দুজন বলছে বাইনারিতে, রমজান বলছে, মার্জিয়া জুমু বলছে, সাবিকুন নাহার বলছে, ঐশী সরকার বলছে। স্যার কোন পেজের কমেন্ট পড়ছে? সব পেজের কমেন্ট পড়তেছে, ঠিক আছে? লাইভটা আমাদের দুই জায়গায় হচ্ছে, আমাদের পেজ আইডিকেশনের যে হচ্ছে আমাদের একাডেমিক পেজ, আইডিকেশন একাডেমিক, সেখানে হচ্ছে, এবং এইচএসসি 24-এর যে স্পেশাল গ্রুপ আছে সেই গ্রুপে হচ্ছে। আচ্ছা, অর গেটের মাধ্যমে, ওকে, আর কেউ? ওকে,
সোজা হিসাব বুলিয়ান যোগের ক্ষেত্রে মনে আছে, বুলিয়ান যোগের মধ্যে 100টা ওয়ান যোগ করো সেটা ওয়ানই হবে, কারণ বুলিয়ান যোগে একটা ওয়ান থাকলে যোগের মধ্যে সেটাই ওয়ান। তো বুলিয়ান যোগ যদি আমরা করি 1 + 1 + 1 + 1 সেটা সমান 1 বুলিয়ান যোগে, ঠিক আছে, মানে অর্গেট। বুলিয়ান যোগ মানে হচ্ছে অর্গেট, অর্গেট হচ্ছে বুলিয়ান যোগ করে থাকে। ওকে, তার মানে এই প্রশ্নটা তোমরা যারা বাইনারি যোগ বলতেছো সেটা কিন্তু ভুল, এটা হবে আমাদের বুলিয়ান যোগ। সেটা কি হবে আমাদের? বুলিয়ান যোগ হবে, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, বুলিয়ান যোগ। ওকে, শূন্যজিৎ বলতেছে বুলিয়ান যোগ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শাহরুল কেমন আছেন? এই যে শাহরুল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার খুবই পুরাতন একজন স্টুডেন্ট। ওকে, ঐশী সরকার বুলিয়ান যোগ। ওকে, ঠিক আছে। সো আমরা বুলিয়ান যোগ বুঝতে পারছি। তারপরে তোমাদের জন্য এই তৃতীয় অধ্যায় থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ, যেমন এফ এফ এর পরবর্তী সংখ্যা 100। কি বলা আছে? এফ এফ, এই যে এফ এফ এর পরবর্তী সংখ্যা 100, পরবর্তী সংখ্যা 100। কি মাথা নষ্ট প্রশ্ন, কি রে ভাই, যারা লজিক গেট করে না তাদের মাথা নষ্ট হয়ে যাবে না? এফ এফ এর পরবর্তী সংখ্যা 100 কেমন হয়? এটা কেমন কথা? সো যারা পড়ছো তারা কিন্তু জানো, তৃতীয় অধ্যায় লজিক গেটের যখন ক্লাস নিয়েছি তখন কিন্তু আমি আলোচনা করে দিয়েছি, যারা ক্লাস করছো তারা কিন্তু জানো। এই এফ এফ এর সাথে কি করতে হবে? এফ এফ এর সাথে এক যোগ করতে হবে। হেক্সাডেসিমাল, এফ এফ যেহেতু একটা হেক্সাডেসিমাল সংখ্যা, তুমি হেক্সাডেসিমালে যোগ করো। তো আমি কিন্তু শিখিয়ে দিয়েছি বাইনারিতে কিভাবে যোগ করতে হয়, অক্টালে কিভাবে যোগ করতে হয়, হেক্সাডেসিমালে কিভাবে যোগ করতে হয়, সব যোগ বিয়োগ কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। সেইভাবে যোগ করবা, দেখবে এখানে ফলাফল আসবে 100। তার মানে এফ এফ এর পরবর্তী সংখ্যা হচ্ছে 100, শেষ, সোজা হিসাব। আচ্ছা, তাছাড়া আরো কিছু প্রশ্ন আছে, আমি তোমাদেরকে বলি যে ফুল ও হাফ অ্যাডারের ব্লক চিত্র অঙ্কন করে দাও, ঠিক আছে, এগুলো হচ্ছে একটু পড়বা। তার পরবর্তীতে আরো কিছু বলে যে অর গেটের তুলনায় এক্সর গেটের সুবিধা ব্যাখ্যা করো। এরকম 5D কোন ধরনের সংখ্যা, 5D ডি থাকার কারণে বলে নেবে এটাই হেক্সাডেসিমাল সংখ্যা, ঠিক আছে। এরপরে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা অঙ্কের মান বের করতে কয়টা জিনিসের প্রয়োজন পড়ে বলো তো? পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটা অঙ্কের মান বের করতে কয়টা জিনিসের প্রয়োজন লাগে আমাদের? সে কি কে বলতে পারেন? কে বলতে পারে এটা? পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটা অঙ্কের বা এইচএসসি 25 ইয়ারের চেঞ্জ এইগুলা পড়লে ওইব না নি? ওইব, আন্নে যেটা করতে হইব, আন্নে এটা পড়লে ওইব, তবে আন্নে গো 6 অধ্যায় আছে, তো ওই 6 অধ্যায় যেহেতু আছে তাহলে তখন 6 অধ্যায়ের জন্য আলাদা। তো 6 অধ্যায়ের জন্য তখন ইনশাল্লাহ 25-এ তোমাদের সাথে আবার দেখা হবে, সমস্যা নাই। তবে 5 অধ্যায় পর্যন্ত এখন ওদের জন্য যে সাজেশন তোমাদের জন্য সেটাই, ঠিক আছে। তোমাদের স্কুলে যে কলেজে যে পরীক্ষা হচ্ছে এই সাজেশন তোমাদের জন্য 5 অধ্যায় পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, সো আশা করি বুঝতে পারছো যে তৃতীয় অধ্যায় যেগুলো আমাদের পড়তে হবে। তো আমি যে প্রশ্নটা করছিলাম সেটার অ্যান্সার দেখি। কি 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 বলো বলো, কয়টা মানের প্রয়োজন পড়ে ভাই? 6 নাম্বার পার্ট নাই। 6 নাম্বার পার্ট মানে ভাই এইচএসসি 25, ভাই 6 নাম্বার পার্ট নাই। 6 নাম্বার পার্ট বলতে বুঝি নাই। না না, তোমাদের না, 25-এর কথা বলতেছি। ও 25 শর্ট সিলেবাস না, 26-এর জন্য, হ্যাঁ। আচ্ছা, তো বুঝতে পারছো, হ্যাঁ 25-এ তো শর্ট সিলেবাস, 26 হচ্ছে ফুল সিলেবাস। হ্যাঁ 25-এর জন্য এটা, তবে 25-এর সিলেবাস সাজেশন চেঞ্জ হবে যখন আবার তোমার 24-এর হচ্ছে তোমার এক্সাম হবে, প্রশ্ন আসবে, তখন একটু চেঞ্জ হবে অবশ্যই। সো এটা হচ্ছে আমাদের একটা পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা অঙ্কে মান বের করার জন্য 3টা মানের প্রয়োজন পড়ে, ঠিক আছে। সংখ্যা পদ্ধতির নিজস্ব মান, বেজ বা ভিত্তি, এবং আমাদের কি বলতো যে এর স্থানীয় মানটা। ওকে, তো এরপরে আসো আমাদের তৃতীয় অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন শেষ। এটা আশা করি সবাই নোট করে নিয়েছো যে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এখন তুমি কোন সৃজনশীলগুলো একটু পড়বা। 23 সালে বোর্ডের প্রশ্ন যতগুলো আসছে, 23 সালে বোর্ড প্রশ্নগুলো সমাধান করে ফেলো, ইনশাল্লাহ হয়ে যাবে। তাছাড়াও তুমি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুরের 19 সালের প্রশ্নগুলো দেখবা, ঢাকা বোর্ড 18 সালের প্রশ্নটা একটু দেখবা, ঠিক আছে। এগুলো করলে তোমার প্র্যাকটিস ইনশাল্লাহ হয়ে যাবে। এই বোর্ডের প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে। এটা সৃজনশীলগুলো তুমি প্র্যাকটিস করে নিবা। এবার আসো চতুর্থ অধ্যায়, ঠিক আছে, ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML, ঠিক আছে। সো এই অধ্যায় থেকেও কিন্তু একটা প্রশ্ন আসবে, চতুর্থ অধ্যায় থেকেও কিন্তু একটা প্রশ্ন আসবে। সো আমরা যে কাজটা করব ভাই, আর কোন পেজে ক্লাসটা হচ্ছে, আর হচ্ছে তুমি কোথা থেকে দেখছো জানি না, আই এডুকেশন একাডেমিক এই পেজ থেকে হচ্ছে, আর আমাদের এইচএসসি 24-এর যে সাজেশন গ্রুপটা আছে সেই গ্রুপে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যদি একটু খেয়াল করো যে আমরা যদি একটু দেখি যে এখানে চতুর্থ অধ্যায় থেকে কোন টপিক থেকে কোন সালে কয়টা প্রশ্ন আসছে। দেখো, HTML এর কোডিং ও ফরম্যাটিং। এই কোডিং ও ফরম্যাটিং মানে কি, ওই যে তোমাকে বলবে H2O লেখার জন্য কোডটা লেখো, তোমাকে বলবে যে হেডিং দেওয়া আছে, ঠিক আছে, হেডিং দেওয়া আছে সেটার জন্য কোডটা করো।
তো এইরকম যেগুলো আছে কোডিং বা ফরম্যাটিং, এই যে H2O বা a² + b² এটার কোড করা, এগুলো হচ্ছে HTML কোডিং বা ফরম্যাটিং। এটা থেকে দেখো মোটামুটি প্রত্যেক বছরই কোনো না কোনো প্রশ্ন এসে থাকে, কোনো না কোনো বোর্ডে প্রশ্ন আসে, ঠিক আছে। এর পরবর্তীতে দেখো ওয়েবসাইটের কাঠামো, ঠিক আছে, ওই যে আমাদের যে হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার কাঠামো, কম্বিনেশনাল কাঠামো, সেই কাঠামোগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। দেখো সেই কাঠামোগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। 19 সালে 5টা প্রশ্ন আসছে, 23 সালে 2টা প্রশ্ন আসছে। টেবিল তৈরি করা, বাট টেবিল তৈরি করা, এই টেবিল থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ, মোটামুটি শিওর থাকো। 23 সালে দেখো 7টা প্রশ্ন আসে, এই টেবিল থেকে মোটামুটি তুমি শিওর থাকো একটা প্রশ্ন আসবে, ঠিক আছে। একটা প্রশ্ন আসবে টেবিল থেকে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক টেবিল থেকে। এরপর হাইপার লিঙ্ক, এই ট্যাগের কাজ, এটা একটু দেখে নিবা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। এই অডিও ভিডিও ইমেজ, বিশেষ করে ইমেজ, ঠিক আছে, এই ইমেজটা কিন্তু গুরুত্বপূর্ণ। ইমেজ কিভাবে গুরুত্বপূর্ণ তুমি জানো, এই টেবিলের ভিতরে ইমেজ ঢুকে দিবে, অর্থাৎ একটা টেবিল আঁকবে, মনে করো যে এখানে একটা টেবিল আমি অঙ্কন করে দেখো, মনে করো যে এই যে এখানে আমি একটা টেবিল অঙ্কন করলাম, ঠিক আছে, এই যে টেবিল, এই টেবিলের মধ্যে তোমার দেখো এখানে লিখলো এ বি, এখানে লিখলো সি, বাট এখানে দেখলা সুন্দর করে একজনের খোমা এঁকে দিল, মানে একটা ছবি এঁকে দিল আর কি, বা শাপলা ফুল এঁকে দিল, কোনো একটা ফুল টুল যাই হোক কিছু একটা এঁকে দিল, তার মানে দেখো ছবি অ্যাড করা লাগবে টেবিলের ভিতরে ছবি, ঠিক আছে। সো টেবিল গুরুত্বপূর্ণ। এরপর আরেকটা প্রশ্ন আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা যদি দেখো এই 2023 সালে পুরো ফাটা ফেলছে, সেটা হচ্ছে লিস্ট। ওরে বাইরে ভাই কি গুরুত্বপূর্ণ, দেখো কয়বার আসছে, 23 সালে 8টা প্রশ্ন আসছে এই লিস্ট থেকে, 8টা প্রশ্ন লিস্ট। এই লিস্টে কিন্তু সিঙ্গেল লিস্ট আসতে পারে, অর্থাৎ সিঙ্গেল একটা লিস্ট দিয়ে প্রশ্ন আসতে পারে, অথবা টেবিলের ভিতরে লিস্ট ঢুকাই দিবে, বলবে যে লিস্টটা করো, বুঝতে পারছো। তো টেবিলের ভিতরে লিস্ট ঢুকাই দিতে পারে। তো বুঝতে পারছো যে আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ, এই লিস্টটা কিন্তু তোমার ভালো করে পড়তে হবে। এরপরে HTML এর ট্যাগ বিভিন্ন সময় এসে থাকে, ওয়েবসাইট ডিজাইনিং, পাবলিশিং, এগুলো আসতে পারে। স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট, এটা খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো যদি আমি তোমাদেরকে একটু বলি, সেগুলো নিয়ে যদি এখন একটু আলোচনা করে দিই, যে কোনগুলো ভাই পড়বই, সেই টপিকগুলো যদি একটু আলোচনা করে দিই। এই যে দেখো আমাদের টপিকগুলো এখানে আছে। তো প্রথম যেটা, সেটা পড়বা তুমি টেবিল। তবে কোনগুলো জানো, রোজ পেন, কস পেন সহ যেগুলো, এগুলো নর্মাল টেবিল পড়লে হবে না, ঠিক আছে। প্রশ্ন আসলে মোটামুটি 99% শিওর যে রোজ পেন, কস পেন দিয়ে, এরকম এই যেমন রোজ পেন বা কস পেন এগুলো দিয়ে আসবে, ঠিক আছে। সো টেবিলটা তোমাকে আমি দিচ্ছি 1 নম্বরে পড়তে। 2 নম্বরে তুমি পড়বা হচ্ছে কি, 2 নম্বরে তুমি লিস্ট, এই লিস্ট, ছবি, এই দুটাকে বেশি গুরুত্ব দিবা, এটা 2 নম্বরে পড়বা। এবং 3 নম্বরে হাইপার লিঙ্ক থাকবে, তার মানে হাইপার লিঙ্ক তো সহজ, হাইপার লিঙ্কও 2 নম্বরের ভিতরে ঢুকে দাও, ঠিক আছে। এরপরে তুমি যেটা পড়বা, যে ট্যাগগুলো সম্পর্কে, ওই যে আমাদের সুপ সাব, এগুলো বেশি আসে, এবং হেডিং ট্যাগ এগুলো আসে ফরম্যাটিং এর মধ্যে, ঠিক আছে। তো এগুলো একটু তুমি ভালো করে পড়বা, এটা হচ্ছে 3 নম্বরে। এরপরে ওয়েবসাইটের কাঠামো, এটা পড়বা তুমি 4 নম্বরে। আর ওয়েবসাইটের ডিজাইন এবং পাবলিশ এর 5 নাম্বার। এই 5টা টপিকের মধ্যে গুরুত্বপূর্ণ এই প্রথম 3টা টপিক পড়লে ইনশাআল্লাহ সৃজনশীল কমন, ইনশাআল্লাহ সৃজনশীল কমন। তো বুঝতে পারতেছো কোনগুলো পড়তে হবে। আচ্ছা, তো চতুর্থ অধ্যায় গেল। এখন চতুর্থ অধ্যায়ের জ্ঞানমূলকে তুমি এই প্রশ্নগুলো একটু দেখে রাখতে পারো। ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, আইপি অ্যাড্রেস কি, ডোমেন নেম কি, ঠিক আছে। তাছাড়া হচ্ছে ব্রাউজার কি, হাইপারলিংক, এইচটিটিপির পূর্ণরূপ, ট্যাগ কি, ডাইনামিক ওয়েবসাইট কি বা স্ট্যাটিক ওয়েবসাইট কি, ঠিক আছে। এইগুলো যা আছে এগুলো তুমি একটু পড়ে নেবা, ঠিক আছে। এইচআর মানে কিন্তু হরিজন্টাল রুল, যেটা এরকম একটা দাগ দেয় শুধু, আর কিছু না। ওকে, এটা একটা ট্যাগ, যেটা হচ্ছে একটা এমটি ট্যাগ। ওকে, সো এটা হচ্ছে জ্ঞানমূলকের জন্য পড়বা। অনুধাবনের জন্য দেখো এখানে কয়েকটা টপিক আছে। HTML ব্যবহারের সুবিধা একটু আলোচনা করে দিবা, ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্ক, হোস্টিং, ওয়েব হোস্টিং এবং পাবলিশিং এর গুরুত্বপূর্ণ কয়েকটা ধাপ বলে দিবা। আইপি অ্যাড্রেসের থেকে ডোমেন নেম সুবিধাজনক, এটা কিন্তু চতুর্থ অধ্যায় ক্লাস যখন নিয়েছে তখন কিন্তু বলে দিয়েছে। গত ক্লাস আমাদের লাস্ট ক্লাসটা ছিল এই চতুর্থ অধ্যায়ের উপরে। ওয়েবসাইট ও ওয়েব পেজ এক নয়, ব্যাখ্যা করো। অবশ্যই ওয়েব পেজ হচ্ছে একটা ওয়েবসাইটের একটা পেজ, আর অনেকগুলো একই ডোমেনের অধীনে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিনে এক নয়, ব্যাখ্যা করো। প্রতিনিয়ত পরিবর্তনশীল ওয়েবসাইট ব্যাখ্যা করো, যেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ইমেজ ও হাইপারলিংক ট্যাগ ব্যাখ্যা করো। ডোমেন নেম অদ্বিতীয় ব্যাখ্যা করো। আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে এখানে বলে রাখতেছি, যেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট ভার্সেস ডাইনামিক ওয়েবসাইট। নোট করে রাখো, স্ট্যাটিক ওয়েবসাইট ভার্সেস ডাইনামিক ওয়েবসাইট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আশা করি অনুধাবনমূলক প্রশ্নগুলো বুঝতে পেরেছো যে আমাদের কি পড়তে হবে, আর কোন কোন বোর্ডের প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করবা সেটা এখানে আছে। ঢাকা বোর্ড 23 সাল আছে, রাজশাহী বোর্ড 23 সাল আছে, সিলেট বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23, যশোর ময়মনসিংহ বোর্ড 23, তাছাড়া আরও অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো আছে, এগুলো একটু প্র্যাকটিস করবে। এখানে তোমার যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলো প্র্যাকটিস করবা। এখানে যে 23 সালে যে লিস্টগুলো আসছিল সেই লিস্টগুলো একটু প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ তোমার চতুর্থ অধ্যায়ের সৃজনশীল প্র্যাকটিস হয়ে যাবে।
এবার আসো, মানে সবার জম যাকে বলতে পারো তোমরা আর কি, পঞ্চম অধ্যায়, ঠিক আছে? প প পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় আমাদের প্রোগ্রামিং ভাষা, সেই প্রোগ্রামিং ভাষা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, প্রোগ্রামিং ভাষা আমি তোমাকে মাত্র 2টা টপিক বলবো, 2টা টপিক। সেই 2টা টপিক থেকে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। পঞ্চম অধ্যায়ের 2টা টপিক থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবেই। সেই 2টা টপিক কি? একটা হচ্ছে অ্যালগরিদম ও ফ্লোচার্ট, আরেকটা হচ্ছে তোমার লুপ ও লুপের ব্যবহার। তুমি যদি লুপ ভালো করে বুঝো এবং লুপটা কোথায় কোথায় ব্যবহার করতে হয় সেটা বুঝো, এবং কোনো একটা প্রোগ্রামের অ্যালগরিদম বা ফ্লোচার্ট তুমি বানাইতে পারো, পঞ্চম অধ্যায়ে তোমার 95% টেনশন শেষ। তবে এগুলো কিন্তু খুব সহজও না, ঠিক আছে? বাট তুমি যদি এগুলোকে একটু কষ্ট করে ঝালাই করে নাও, তোমার পঞ্চম অধ্যায়ের 95% ঝামেলা শেষ, আমি বলতেছি। কারণ এই লুপ ও লুপের মধ্যে কি আছে বলি, ওই যে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ধারাটি লেখো। ওই যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n ধারাটি লেখো, বা এই সিকোয়েন্সটা লেখো, ফিবোনাক্কি সিরিজটা লেখো। এই সব কিছু কিন্তু এই লুপের ব্যবহারের মধ্যেই আছে। সো লুপটা তোমার ভালো করে বুঝতে হবে। এরপরে আসো অ্যালগরিদম আর ফ্লোচার্ট। এইগুলো যদি ভালো করে বুঝো, তুমি দেখো 19 সালে এখান থেকে 9টা, এখান থেকে 10টা, 23 সালে 10টা, 11টা, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন প্রত্যেক বছরই আসছে, কোনো বছর নাই যে বাদ গেছে। সো তোমাকে যেটা করতে হবে ভাই, এই 2টা টপিক তুমি যদি ক্লিয়ার রাখো, পঞ্চম অধ্যায়ের এত পার্সেন্ট টেনশন শেষ ভাই। বাকি 5%, বাকি 5%-এর জন্য তুমি বিভিন্ন ধরনের সি প্রোগ্রাম করবা। কি? ওই যে কন্ডিশন, 1 বড় না 2 বড়, ঠিক আছে? আমাদের যারা লাইভ দেখতেছে সবার মন বড়, এরকম আর কি, যে 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা বের করো, লসাগু বের করো 2টা সংখ্যার, গসাগু বের করো 2টা সংখ্যার, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে সি প্রোগ্রামগুলো আছে সেগুলো থেকে আমাদের প্রশ্ন আসবে। এটা হচ্ছে 3 নম্বরে তুমি এগুলো পড়বা। এরপরে তুমি থিওরিটিক্যালের জন্য বিভিন্ন উচ্চস্তরের ভাষা যেগুলো আছে, অনুবাদক প্রোগ্রাম, ওদের পার্থক্য, ইন্টারপ্রেটার কি, কম্পাইলার কি, ইন্টারপ্রেটার ভার্সেস কম্পাইলার, এগুলো সম্পর্কে আলোচনা করবা। তবে কোড একটা আজ তুমি চিন্তা করো না যে এখান থেকে শুধু থিওরি দিয়ে দিবে, এটা মাথায় রাখো না, কোড আসবেই, কোড অ্যালগরিদম ফ্লোচার্ট আসবেই। আচ্ছা, এখন আসো আমাদের ভাই গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো দেখো। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রথম 2টা, এটা মনে করো এটাকে কোনো ছাড় দেওয়া যাবে না, 100% শিওর থাকো। কোনো রকম যদি প্রশ্ন উল্টাপাল্টা না করে এখান থেকে প্রশ্ন দিবেই। বিশেষ করে যদি বলো, বিশেষ করে তোমার এই লুপ আর ফ্লোচার্ট, লুপ আর ফ্লোচার্ট এখান থেকে তোমার প্রশ্ন আসবে। তাহলে 1 নম্বরে তুমি পড়বা এই লুপটা বেশি প্রায়োরিটি দিবে। 1 নম্বর প্রায়োরিটি লুপ, 2 নম্বর প্রায়োরিটি ফ্লোচার্ট, 3 নম্বর প্রায়োরিটি অ্যালগরিদম, 4 নম্বর প্রায়োরিটি প্রোগ্রাম, 5 নম্বর প্রায়োরিটি ইফিলস। এই ইফিলস কোথায়? ওই প্রোগ্রামের মধ্যে ইফিলসটা আছে, এটা 4 নম্বরের মধ্যে। কারণ ওই বড় না ছোট এটা নির্ণয় করতে হলে ইফিলস তো লাগেই, তাই না? এগুলো লাগবে, শেষ। এরপরে অনুবাদক প্রোগ্রাম, এগুলো থিওরিটিক্যালের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো পড়ে নিবে ভালো করে। ওকে, এরপরে আসো, তুমি যদি এখানে একটু দেখো যে এখানে আমাদের পঞ্চম অধ্যায়ের যে প্রোগ্রামিং ভাষা, সে প্রোগ্রামিং ভাষার আমাদের যে জ্ঞানমূলকগুলো আছে, সেই জ্ঞানমূলকগুলো এগুলো তুমি একটু পড়ে রাখবা, ঠিক আছে? তাছাড়াও আমি শেষে বলে দিব আর কি কি জ্ঞানমূলকগুলো পড়বা, এগুলো একটু পড়ে রাখবা ভালো করে, ঠিক আছে? জ্ঞানমূলক এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে দেখো জ্ঞানমূলকের জন্য, অনুধাবনমূলকের প্রশ্নের জন্য তুমি এই যে এখানে কয়েকটা প্রশ্ন আছে দেখো, এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে অনুধাবনমূলক প্রশ্নের জন্য দেখো, মেশিন ভাষা বা 0-1 দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করো। মেশিন ভাষায় কিন্তু 0-1 দিয়ে লেখা ভাষা, মেশিন ভাষা যে কথা, 0 ও 1 দিয়ে লেখা ভাষা কিন্তু একই কথা, কারণ মেশিন ভাষা বাইনারি দিয়ে লেখে। সি একটি কেস সেনসিটিভ ভাষা, ব্যাখ্যা করো। কম্পাইলার ও ইন্টারপ্রেটার এক নয়, বা ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক কেন, ব্যাখ্যা করো, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, এটা 2 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে এটা। দেখো, সি ভাষায় চলক লেখার বিধিবদ্ধ। সি ভাষা কিন্তু যেমন ইচ্ছে তেমন চলক লিখতে পারো না। তুমি লিখতেই পারো না যে কি জানি, মনে করো তুমি একটা কোড লিখতেছো, কোডের মধ্যে তুমি লিখে দিতে পারো না যে পাপা কি পরি, ঠিক আছে? পাপা কি পারে, এরকম তুমি লিখতে পারো, ঠিক আছে? কিন্তু যদি স্পেস দিয়ে দাও, 0 দিয়ে দিবে, ঠিক আছে? সো তোমাকে বুঝতে হবে যে এগুলো কিন্তু বলে দেওয়া আছে বইয়ের মধ্যে, সুন্দরভাবে আছে, বা আমরা যখন পঞ্চম অধ্যায়ের ক্লাস নিব তখন কিন্তু আমরা আলোচনা করে দিব যে এইখানে বিধিবদ্ধ নিয়মগুলো আলোচনা করে দিব, ঠিক আছে? কম্পাইলার এই সবগুলো আমরা আলোচনা করে দিব। তাছাড়া হচ্ছে কে প্লাস প্লাস বা এ প্লাস প্লাস বা প্লাস প্লাস কে, এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা, দুইটাই ইনক্রিমেন্ট করে, একটা পরে করে, একটা আগে সাথে সাথে করে ফেলে, এরকম। সি ও সি প্লাস প্লাস, সি এগুলো কিন্তু প্রোগ্রামিং ভাষা, সি প্রোগ্রামিং ভাষা এবং সি প্লাস প্লাসের মধ্যে পার্থক্য কি, স্ক্যানএফ স্টেটমেন্টটা ব্যাখ্যা করবা,
অ্যালগোরিদম কোডিং এর পূর্ব শর্ত, অ্যালগোরিদম করলে কোড করতে আমরা পারি। ম্যাথ.h এটা একটা হেডার ফাইল, এটা একটু আলোচনা করবা। ডিবাগিং একটা জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার, ব্যাখ্যা করো। সি একটি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ভাষা। ইনপুট আউটপুট ফাংশন, ওই যে প্রিন্টএফ আর স্ক্যানএফ, এগুলো ব্যাখ্যা করবা। হেডার ফাইল কি, কেন লাগে, সেগুলো একটু ব্যাখ্যা করবা। প্রিন্টএফ ফাংশনটা ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে? তো এগুলো একটু পড়বা অনুধাবনমূলক প্রশ্নের জন্য। আর যদি প্র্যাকটিস করতে চাও, প্র্যাকটিসের জন্য এই প্রশ্নগুলো একটু দেখে নিবা। ঢাকা বোর্ড টেস্ট, চট্টগ্রাম বোর্ড টেস্ট, কুমিল্লা বোর্ড টেস্ট, সব বোর্ডের টেস্ট 23 সালের বোর্ডের প্রশ্নগুলো দেখবা। আর 19 সালের প্রশ্ন এখানে যেগুলো আছে সেগুলো একটু দেখে নেবা। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে তোমরা 23 সালের সকল ক নাম্বার এবং খ নাম্বার দেখবা। যে জ্ঞানমূলক অনুধাবন দিছি সেগুলো আছে 23 সালের ক খ এর মধ্যে, তারপর বাকি যেগুলো আছে 23 সালের ক খ এর মধ্যে এক্সট্রা, সেগুলো তুমি দেখে নিবা। 23 সালের বোর্ড প্রশ্নের ক খ গুলো একটু ভালো করে দেখে নিবা। ওকে, তাহলে দেখো সাজেশনের মধ্যে কিন্তু আমি বলে দিছি, মাঝে মাঝে বলে দিছি এই দুইটা টপিক পড়লে ইনশাল্লাহ কমন পাবা, এই দুইটা টপিক পড়লে কমন পাবা। তো এগুলো হচ্ছে ওই যে শুরুতে বললাম যে যাদের দেয়ালে পিঠ থেকে গেছে তাদের জন্য ওই সাজেশনটা, এই যে যাদের দেয়ালে কি হয়েছে পিঠ থেকে গেছে যাদের, তাদের জন্য হচ্ছে ওই সাজেশনটা ছিল। এই যে আমাদের যে ধরনটা দেখো, সবগুলো ধরনই কিন্তু আমরা আজকে দেখাইছি। সো আশা করতেছি তোমরা ক্লাসটা শুরু থেকে যুক্ত ছিলে। আর যারা এখনো মেনশন করে না, শেয়ার করে না, তাদেরকে বলবো দ্রুত 5 থেকে 10টা ফ্রেন্ডকে মেনশন করবা, ঠিক আছে? মেনশন, আর সাথে সাথে একটা স্ক্রিনশট নিবা, এরপরে একটা শেয়ার করবা যত খুশি মঞ্চে শেয়ার করবা, আরেকটা স্ক্রিনশট নিবা। এই দুটো স্ক্রিনশট তোমার কাছে রাখো। এখন আমি বলতেছি যে কি করলে তুমি সাজেশনটা পাবা। আচ্ছা, যাই হোক, তো অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন টপিক পড়তে হবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি। জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু কোনগুলো সেগুলো আমি বলে দিয়েছি। বোর্ড প্রশ্নগুলো কিন্তু আমি একটু আলোচনা করে দিয়েছি যে বোর্ড প্রশ্ন কোনগুলো পড়বা তুমি প্র্যাকটিসের জন্য। দেয়ালে পিঠ থেকে গেছে যাদের, আমি প্রত্যেকটা বলে দিয়েছি। প্রথম অধ্যায় থেকে 4টা না 3টা টপিক বলে দিয়েছিলাম। দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 2টা 3টা টপিক বলে দিয়েছিলাম। তৃতীয় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতির 2টা টপিক বলে দিয়েছিলাম। তারপরে ডিজিটাল ডিভাইসের 2টা টপিক বলে দিয়েছিলাম। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে টেবিল, তারপরে হচ্ছে তোমার আর কি আরেকটা হচ্ছে লিস্ট, এগুলো একটু দেখতে বলছিলাম। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে আমি তোমাকে বলছিলাম লুপটা একটু ভালো করে বুঝতে হবে, এবং তোমাকে কি করতে হবে, লুপ ভালো করে বুঝতে হবে। পাশাপাশি তোমাকে আরেকটা ছিল যে লুপ 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 আরেকটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট, অ্যালগোরিদম, এগুলো একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? তো দেয়ালে যাদের পিঠ থেকে গেছে তাদেরকে মোটামুটি 10 থেকে 15টা টপিক দিলাম। এই 10 থেকে 15টা টপিক যদি তুমি পড়ো ভালো করে, তোমার ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। আর যদি 10-15টার মধ্যে তুমি 10টা পড়ো, 15টা টপিকের মধ্যে 10টা পড়ো, তাহলে তুমি ভালো রেজাল্ট করবা। খুব ভালো করবা না, ভালো রেজাল্ট করবা, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আর কোন অধ্যায় পড়বো, কোনগুলো পড়বো না পড়বো, সেগুলো যদি আমি একটু বলি। তুমি যদি মনে করো ভাই আমি কোডিং কিচ্ছুই পারি না, 2 বছর ধরে মাথা নষ্ট করে ফেলছি, মনে করেন যে ইটের ভাটা যায় ইট দিয়ে মাথায় পিটাইছি, তারপর আমার মাথায় কোডিং ঢুকতেছে না, তো এখন তুমি রেগুলার আমাদের ক্লাসগুলো ফলো করো। আমি আইসিটি কিন্তু একদম তোমাদের প্রত্যেকটা অধ্যায় পড়াচ্ছি, তোমাদের বেসিক বলতে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি, এমসিকিউ পড়াচ্ছি, সিকিউ পড়াচ্ছি, সেই ক্লাসগুলো দেখবা। 2 নম্বরে তোমার যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে তোমাকে থিওরিটিক্যাল যে অধ্যায়, 1 অধ্যায় আর 2 অধ্যায়, এই 2টা অধ্যায় ভাজা ভাজা তাজা তাজা কাজা যা আছে কিনা সব কিছু করে ফেলবে এটাকে, ঠিক আছে? কারণ এই 2টাই হচ্ছে তোমার শেষ ভরসা, ঠিক আছে? এরপরে হচ্ছে তুমি 3 অধ্যায়টা পড়বা। 3 অধ্যায় কোডিং কিন্তু নাই। 3 অধ্যায় তুমি একটু বাইনারি যোগ বিয়োগটা একটু শিখো না, তুমি এখানে 2 এর পরিপূরকটা ভালো করে পড়ো, আর আরেকটা হচ্ছে কি 2 এর পরিপূরক, আরেকটা হচ্ছে রূপান্তর। এই 2টা জিনিস ভালো করে পড়ো না। তুমি যদি এই 1 অধ্যায় 2 অধ্যায় আর এটা যদি ভালো করে পড়ো, তুমি বিশ্বাস করো তুমি সৃজনশীলে 3টা সৃজনশীল কমন পেয়ে যাবা, এবং 3টার মধ্যে মিনিমাম তুমি 25 পেয়ে যাবা ইনশাল্লাহ, যদি এগুলো এই ভাজা ভাজা তাজা তাজা করে ফেলো। তোমাকে 4 আর 5 বাদই দিলাম, 4 আর 5 বাদে তুমি মিনিমাম যদি খুব ভালো করে এগুলো পড়ো, দেখো 3য় অধ্যায় থেকে 2টা টপিক, প্রথম আর দ্বিতীয় অধ্যায় ভাজা ভাজা তাজা তাজা, তাহলে ইনশাল্লাহ 25 পাবা সৃজনশীলে। এটা কাদের? এই জনগণদের, ঠিক আছে? এই জনগণদের। এরপরে ভাই আচ্ছা এগুলো করে ফেলছি, আপনি বলছিলেন এগুলো করে ফেলছি, কিন্তু এখন তো হাতে টাইম আছে ভাই, কি করবো? তাহলে যাও না 4র্থ অধ্যায়ে যাও, সমস্যা কি? 4র্থ অধ্যায়ে গিয়ে এখানে তুমি একটু লিস্ট দেখো, এখানে তুমি একটু ছবি অ্যাড করা দেখো, ছবি কিভাবে অ্যাড করে মানে ইমেজ, তারপরে তুমি টেবিলটা দেখো। এই 3টা জিনিস একটু, এই 3টার কোডিংটা একটু করো না, কি আছে জীবনে, করো না, একটু কষ্ট করে করো না এই 3টা নিয়ে, দেখবা ইনশাল্লাহ আরেকটা সৃজনশীল কমন চলে আসতেছে, ইনশাল্লাহ 30+ পেয়ে যাবো তখন। এরপরে পঞ্চম অধ্যায়ে ভাই যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এরকম একটা ব্যাপার ভাই, যাবো কি যাবো না, কিন্তু হাতে তো একটু টাইম আছে, তাহলে যাও না পঞ্চম অধ্যায়ে একটু যাও। কি করবা? এখানে একটু লুপটা দেখো, এখানে একটু অ্যালগোরিদম দেখো, এখানে একটু ফ্লোচার্ট দেখো, কিছু কিছু জিনিস, 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা, 2টা সংখ্যার মধ্যে বড় কোনটা, এগুলো একটু দেখো।
কিছু ম্যাথ আছে সেগুলো একটু দেখো, আবার পঞ্চম অধ্যায় আমি যখন পড়াবো সেই ক্লাসটা একটু করো, ওই ক্লাস আমি বলে দিব কি কি পড়তে হবে, ঠিক আছে? তো ক্লাসগুলো একটু রেগুলার করবা, সাথে সাথে তুমি করার পাশাপাশি তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা তারা কি করতে হবে, ঠিক আছে? পিডিএফ না দিলে আমরা সবাই মিলে ভাইয়ের বাড়িতে যাইমু, রেডি হও সবাই, ঠিক আছে? তাহলে পিডিএফ দিব না, আমি রেডি হচ্ছি, অ্যাটলিস্ট তোমাদের সাথে দেখা করতে পারবো। সবাই আসবে, সবাই বসে দেবে, এই ক্লাস কর, ঠিক আছে? আর একটা ক্লাস শুরু হয়ে যাবে, আর একটা ম্যারাথন ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো এখন আমাকে একটু বলো ক্লাসটা কেমন লাগছে, বলো তোমাদের এই ক্লাসটা কেমন লাগছে, এই সাজেশন ক্লাসটা তোমাদের জন্য কি হেল্পফুল হয়েছে কিনা আমাকে একটু বলো। আমি বলতেছি পিডিএফ কিভাবে পাবো সেটা বলতেছি, আগে বলো যে ক্লাসটা তোমাদের ভালো লাগছে কিনা একটু বলো। আচ্ছা, অনেকে কমেন্ট করতেছে, এদের কমেন্ট একটু দেখি। এখানে তো একজনে এক গ্রুপ কমেন্ট করতেছে, এখানে আরেক গ্রুপ কমেন্ট করতেছে, এখানে যারা কমেন্ট করছে এদের কমেন্ট এখানে দেখি না, এখানে যারা কমেন্ট করতেছে এদের কমেন্ট এখানে দেখি না, ঠিক আছে? মার্জিয়া, ঝুমু, তাসমিয়া মিম অনেক ভালো, ওকে থ্যাংক ইউ সো মাচ। আগে স্কুলে পড়তাম, তখন স্কুল শুরু হওয়ার আগে বন্ধুদের সাথে আড্ডা দিতাম, কিন্তু এখন যারা অনলাইন ক্লাস তাদের সাথে আড্ডা দেওয়ার সময় লাইভ ক্লাস, এরা ক্লাসে আসলে সংসার শুরু করে দেয়। সেকেন্ড ইয়ারে উঠলে সবই পাখনা ঝরে যাবে, ভাইয়ারা এবং আপুরা কমেন্ট মনোযোগ ক্লাস মনোযোগ। আচ্ছা ঠিক আছে, ফেয়ার অ্যান্ড লাভলি এক কথায় অসাধারণ, অনেক ভালো হয়েছে। নুসরাত জাহান ইমু বলতেছে, নাইমা ইসলাম ইমু বলতেছে ভাইয়া পড়তে বসবো, ওকে ঠিক আছে, ভাইয়া ম্যারাথন ক্লাস নেবেন, আচ্ছা ঠিক আছে সেটা পরে দেখা যাবে। তবে আচ্ছা, ঐশী সরকার, এই যে আরেকজন রেগুলার স্টুডেন্ট, আমার মোটামুটি প্রত্যেকটা ক্লাসে এসে থাকে, আলহামদুলিল্লাহ অনেক ভালো, সম্পূর্ণ থাকতে পারি নাই। অবশ্যই শেয়ার করে রাখছো না বলো সাইফুল ইসলাম, শেয়ার করে রাখলে সেটা হচ্ছে পরবর্তী দেখে নিবা। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, লাস্ট টাইমের কথাগুলো ভালো লাগছে। আচ্ছা তাহলে প্রথম দিকের কথা ভালো লাগে নাই, আয় হায়। আচ্ছা, শেষ সময়ের জন্য অনেক ভালো ছিল, শেষ সময়ের জন্য অনেক ভালো ছিল, অনেক উপকৃত হলাম, ওকে থ্যাংক ইউ। সো এখন এই পিডিএফটা তো দরকার, তাই না? পিডিএফটা দরকার হলে এই যে শেয়ার আর মেনশন করছো, তুমি পেজে নক দাও, আই এডুকেশন পেজে তুমি নক দিয়ে বলো এই যে দেখেন শেয়ার করছি, মেনশন করছে, হাবিব ভাই বলছে পিডিএফ দিতে, ঠিক আছে? তবে শেয়ার আর মেনশন করছে সেটা স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, তাহলে দিয়ে দিবে। কখন? ক্লাসটা শেষ হোক তারপরে, ঠিক আছে? এখন কয়টা বাজে? এখন 8:07 বাজে, তো মনে করো 8:30 থেকে তুমি হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে? ক্লাসটা শেষ করে আমি পিডিএফটা জমা দিব ইনশাল্লাহ, তখন থেকে তুমি পেয়ে যাবা, ওকে? শেয়ার এবং 5 থেকে 7 জন মেনশন করছো, সেটার স্ক্রিনশট নিছো, সেটা তুমি এডুকেশন পেজে মেসেজ করে দাও, ঠিক আছে? মেসেজ করে দিলাম, তাহলে দেখবেন ইনশাল্লাহ পেয়ে যাবা, ঠিক আছে? ভাইয়া আমি আলিমের এক্সাম দিব, এগুলো পড়লে কি হবে? ইয়েস ভাইয়া, আলিমের জন্য, মাদ্রাসা বোর্ডের জন্য সেম সাজেশন। পরের ক্লাস কবে? পরের ক্লাস আগামী করলো, ঠিক আছে? আগামী করলো 5:15, ঠিক আছে? অর্থাৎ কালকে আমাদের 5:15-তে কিন্তু ক্লাস। কি ক্লাস বলবো না, ক্লাসে যুক্ত হয়ে দেখবা কত গুরুত্বপূর্ণ ক্লাস হবে, আইসিটির ক্লাস। তবে কোন অধ্যায় কি পড়াবো সেটা বলতেছি না, যারা আসবা তারা বুঝবে যে কি অধ্যায় পড়াচ্ছে, কত গুরুত্বপূর্ণ অধ্যায় পড়াচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই ছিল। যারা শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দিবা, ঠিক আছে? হ্যাঁ, তামিম ইসলাম, জীবনটাই তো কাহিনী ভাই, ঠিক আছে না? এই যে পিডিএফ বানাইতে তো আমার অনেক কাহিনী করা লাগছে, এই যে ক্লাসটা শুরু করতে আমার অনেক কাহিনী করা লাগছে, তুমি ক্লাসটা করতেছো, এমবি কিনতেছো, করতেছো, কত কাহিনী করা লাগতেছে, আর পিডিএফ পাইতে কাহিনী করা লাগবে না? দেশন কিং রাকিব, এখন নিয়ে নাও স্ক্রিনশট, সমস্যা কি, আমার মেনশন করে, ওকে? সো আচ্ছা, তো আশা করছি তোমরা যারা যুক্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। না সে যদি আমি আপনাকে ভুলি না, আপনার কথা মনে আছে, ঠিক আছে? এখানে রেগুলার ক্লাস করতে চলে আসবেন। রুটিনটা কালকের ক্লাসটা তো বলে দিলাম, আগামীকালকে ক্লাস হচ্ছে আমাদের বিকেল 5:15-তে, সবাই ওই ক্লাসে যুক্ত হয়ে যাবেন। তো ক্লাস আজকে আমাদের এই পর্যন্ত ছিল, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে সবাই যুক্ত হয়ে যাবেন, পিডিএফটা কীভাবে সংগ্রহ করতে হবে বলে দিলাম, সেভাবে সংগ্রহ করে নেবেন। আর আপনার পরিচিত ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু জানাই দিতে পারেন, যদি আপনার ক্লাসগুলো ভালো লেগে থাকে, আই এডুকেশন প্ল্যাটফর্মে যে ক্লাসগুলো ভালো লেগে থাকে তাদেরকে একটু আপনার ফ্রেন্ডদেরকে একটু সাজেস্ট করবেন যে হ্যাঁ এখানে ক্লাস করতে পারিস, তাদেরও হেল্প হবে। তো এই নিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করতেছি। আমাদের সাথে অনেকে যুক্ত ছিল, শাহরুল যুক্ত ছিল, সালাম দিচ্ছে, ওয়ালাইকুম ধন্যবাদ দিচ্ছে, ওকে ধন্যবাদ তোমাকেও, ঠিক আছে? এখনই ঢুকলাম জাকেদ আহমেদ, ক্লাসটা শুরু থেকে দেখো তাহলে বুঝে যাবা। তো ক্লাসটা আজকে আমাদের এই পর্যন্ত থাকলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।